কফিটা আমার জন্য বানিয়েছিলাম। ফারহান কিঞ্চিত ভ্রু কুঁচকে বলল, তো আমি খেতে পারি না? আচ্ছা নিন। বলেই ফারাবি কিচেন থেকে চলে যেতে নেয়। ফারহান পেছন থেকে হ্যাঁচকা টান মেরে ফারাবিকে বাহুডোরে আবদ্ধ করে নেয়। আচমকা এমন হওয়াতে ফারাবি ভয় পেয়ে যায়। ফারহান মৃদু হেসে কথার ছন্দ তুলে বলে, তুই চাইলে শেয়ার করতে পারিস। ছাড়ুন, কেউ আসলে ঝামেলা হবে। তো ছাড়ুন প্লিজ। ফারাবিকে ছাড়ার বদলে আরো কাছে টেনে নেয় ফারহান। ঠোঁটে রহস্যময় হাসি টানিয়ে বলল, কাছে আসলে কাপা কাপি শুরু করে দিস। ইস, কতটা ঝামেলা নিতে হবে আমায় কে জানে। ফারাবির চিত্ত কেঁপে ওঠে। ফারহান স্পষ্ট অনুভব করে ফারাবির গতিশীল হার্টবিট। ফারাবি হাঁসফাঁস করতে লাগলো। ফারহান তার উষ্ণ ঠোঁট ফারাবির নাকে ছুঁয়ে দেয়। ফারাবির শরীর থরথর করে কেঁপে ওঠে। ফারহান ফারাবিকে ছেড়ে দিয়ে রহস্য হাসে। ফারাবি ছিটকে 2 ফিট দূরে সরে যায়। ফারহান মোহনীয় হেসে আরেকটা মগ দিয়ে কফিটা ভাগ করে নেয়। একটা মগ বাড়িয়ে দেয় ফারাবির হাতে। ফারাবি কাপা কাপা হাতে কফি নেয়। ফারহান মৃদু হেসে বলে, টেস্ট ইট। ফারাবি বাধ্য মেয়ের মতো কফির কাপে চুমুক দেয়। ফারহান মোহনীয় হেসে ঝটকা মেরে কফির মগ নিয়ে নেয়। আকস্মিক ঘটনায় ফারাবি বোকা বনে যায়। ফারহান রসিকতা করে বলে, মনে হয়েছিল কফিতে চিনির পরিমাণ কম হবে, তাই চিনিটা বাড়িয়ে নিলাম। ফারাবি ভ্যাবলার মতো ফারহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ফারহান চলে যেতেই ফারহানের শেষ কথাটা নিয়ে ভাবতে লাগলো। কয়েক সেকেন্ড পর যখন বুঝতে পারলো, লজ্জায় জুবুথুবু হয়ে পড়ল। ইস, ফারহান লাগামহীন কথা বলে সব সময়। এই লোকটা কখনই কি ঠিক হবে না? ফারহান উপর থেকে ফারাবিকে দেখছিল। ফারাবির লজ্জা মাখা মুখটা সেখান থেকেও ওর চোখ এড়ালো না। স্মিত হেসে ফারহান বলল, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ফারাবি শিউরে উঠল। উপরে তাকিয়ে দেখলো ফারহান মিটমিট করে হাসছে। দ্রুত কফির কাপ হাতে নিয়ে ফারাবি স্থান ত্যাগ করলো। ফারহান চলে যেতেই তপ্ত শ্বাস ফেলে রিমির রুমে চলে আসলো। রিমির মাথায় গাঁটটা মেরে বলল, রাবিশ গার্ল, কখনো আমাকে তোর সো কল্ড ফেস মাস্ক লাগিয়ে দেওয়ার জন্য ডাকবি না আর। রিমি চোখ থেকে শশার স্লাইস হাতে নিয়ে বলল, ওমা, তোর আবার কি হলো? কফি বানাতে গিয়ে ঝাঁজ হয়ে ফিরে এলি যে? ফারাবি বিরক্তি নিয়ে বলল, কে জানে তোর ওই হনুমান মার্কা ভাই কিচেনে গিয়ে আমার কফির দিকে হাত বাড়াবে। ওমা, ভাই আবার তোর কফির দিকে হাত বাড়ালো কেন? অবশ্য আমাকে বলেছিল কফি দিয়ে যেতে, আমি সাফ সাফ মানা করে দিয়েছি। ইস, তোর কফিটা নিয়ে গেল না? ফারাবি মাথা ঝাঁকিয়ে বলল, না, হাফ নিয়ে গেছে আর হাফ দিয়ে গেছে। কে জানে ওনার সাথে আমার কি শত্রুতা। রিমি তপ্ত শ্বাস ফেলল। ওর কেন জানি মনে হয় ওর ভাই ফারাবিকে লাইক করে। যদিও কখনো সেরকম কিছু চোখে পড়েনি। ফারাবি ওর ভাবি হলে তো জমেই যাবে। রিমি খুশিতে গদগদ করতে বলল। ফারাবি ভ্রুকুচকে শান্ত স্বরে বলল, তোর আবার কি হলো? রিমি রহস্য হাসল। ফারাবি ভড়কে গেল। রিমিও তার ভাইয়ের মতো দিনকে দিন বিদঘুটে হয়ে যাচ্ছে। ভাই বোন মিলে ওকে পাগল করেই ছাড়বে। সকাল সকাল ঘুম থেকেই উঠে এলাহি কাণ্ড হয়ে গেছে। সাবিত তার ফ্যামিলিকে নিয়ে এসেছে বিয়ের প্রস্তাব দিতে। ফারহান আর রিফাত তখন একটা ফাইল নিয়ে ড্রয়িং রুমে বসেছিল। ফারহানকে দেখে সাবিত সামান্য চুপসে গিয়েছিল। তবে সাবিতের মা বাবা বাসার সবাইকে ফারাবি আর সাবিতের বিয়ের প্রস্তাব দেয়। ফারাবির বাবা হো হো করে হেসে বলছেন, তার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। বছর 3 আগেই নাকি বিয়ে ঠিক করেছেন রিকের সাথে। যা শুনেই ফারহানের রাগ হয়, কিন্তু কিছু বলে না। ফারহান সিঙ্গাপুর যাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানে ফারহান। তবে তার জানকে যে কারো হতে দেবে না ও। সাবিতের মা বাবা লজ্জা নিয়ে বাসায় ফিরে যায়। অবশ্য সাবিতের মুখ দেখার মতো হয়েছিল। ফারহান বলে আসার পরও সাবিত ছ্যাঁচড়ার মতো কাজ করেছে। ফারাবি ছাদের কোণে টুল নিয়ে বসে আছে, মনটা প্রচন্ড খারাপ। সকালে সাবিতের কাণ্ডে বিরক্ত হয়েছে ও। কিরকম পরিস্থিতিটাই না তৈরি হয়েছিল। তার উপর ওর বাবা জোর গলায় বলেছে রিকের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। গালে হাত দিয়ে ফারহানের কথা ভাবছে ও। কি হবে এখন? সবাই কিভাবে নিবে সমস্ত বিষয়টা? ফারাবির চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। পরিস্থিতি ভয়াবহ, এভাবে আর নেওয়া যাচ্ছে না। এত এত টেনশনে ফারাবির হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। গানের গুনগুন আওয়াজে ফিরে তাকায় ফারাবি। ফারহানকে দেখে সামান্য চমকে যায়। চোখের পানি মুছে নিয়ে টুল থেকে উঠে দাঁড়ায়। ফারহান পকেটে হাত গুজে বেশ স্টাইল করে দাঁড়িয়ে আছে। এমন ভাব ধরছে যেন মনে খুব সুখ লেগে আছে। ফারহানের এমন ভাব দেখে ফারাবির গা পিত্তি জ্বলে উঠল। ফারহান বুক ভরা শ্বাস নিল। সূর্য প্রখর ভাবে কিরণ ছড়াচ্ছে। আলোতে মোহনীয় পরিবেশ, সাথে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে চিলের দল। গোল গোল চক্কর খেলছে। ওরা যা দেখে ফারাবি আরো বেশি রাগ হচ্ছে। মনের এমন অবস্থাতে কারো সুখ সুখ অনুভূতি ও সহ্য হচ্ছে না। বাঁচার জন্য শান্তি প্রয়োজন, যা ও অনুভব করতে পারছে না। ফারহান আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে ফারাবির দিকে তাকালো। ফারাবির দৃষ্টি ছাদের সাইডে রাখা পিস ফুলের দিকে।
সাদা শুভ্র পিসফুলের গাছটা ফুলে পরিপূর্ণ, কিন্তু ফারাবির দৃষ্টি মৃদু। মনে হচ্ছে সাদা পিসের দিকে তাকিয়ে এক ফোঁটা সুখ খুঁজে যাচ্ছে ফারাবি। ফারাবিকে ভালো করে অবলোকন করে ফারহান রগরগা কণ্ঠে তাচ্ছিল্যের সুর করে বলল, কিরে, মন খারাপ নাকি? ফারাবি মাথা ঝাঁকালো, অর্থাৎ না। ফারহান সুপ্ত শ্বাস ফেলে বলল, কতক্ষণ কেঁদেছিস? ফারাবি চমকে উঠল। ফারহান কি করে জানলো ও কেঁদেছে? তাচ্ছিল্য কণ্ঠে ফারহান বলল, আমার থেকে লুকোতে পারবি না তুই? কেঁদে বুক ভাসিয়েছিস কেন? ফারাবি কিছু বলল না, চুপচাপ নিচের দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে রইল। ফারহান রগরগে গলায় ক্ষিপ্ত হয়ে নিচু গলাতেই বলল, হাউ কুড ইউ? কিছু বলছিস না কেন? চোখের কোণ থেকে এক ফোঁটা পানি যেন না পড়ে। ফারাবি মৃদু কেঁপে উঠল, চোখ থেকে অবাধ্য হয়ে পানি ঝরছে। ফারহান হাত মুষ্টিবদ্ধ করলো। এই মেয়েটা কেন বুঝতে চায় না? ওর চোখের পানি সূচের মতো গিয়ে কলিজায় বিঁধে। ফারাবিকে এক হাতে জড়িয়ে ধরলো ফারহান। ফারাবি ফুপিয়ে কাঁদতে লাগলো। কেন কাঁদছে জানে না ও। ফারাবির মাথায় হাত বুলিয়ে ফারহান বলল, আই এম সরি, প্লিজ ডোন্ট ক্রাই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড জান। তোর চোখ থেকে পানি ঝরলে আমি এলোমেলো হয়ে যাই। একদম কাঁদবি না, বুঝেছিস? একটা ফুলের টোকাও পেতে দিব না তোকে। আগলে রাখবো, আই প্রমিস। ফারাবির চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে, বুকটা হু হু করে উঠছে, মনটা পুড়ছে। ফারহান কেন ওকে এতটা আগলে রাখে? কেন এত কেয়ার করে? ও তো চায়নি এত শত কেয়ার। তাহলে কেন আসলো ওর জীবনে? এসেছিলই যখন, তাহলে কেন ফেলে রেখে চলে গিয়েছিল? কেন কেন কেন? এত শত কেনর উত্তর কে দেবে ওকে? ফারহান ফারাবিকে আলগা করে দিতেই ফারাবি নিজেকে ছাড়িয়ে নিল। ফারহানের দিকে এক পলক তাকিয়ে মুখ চেপে কান্না আটকিয়ে ছাদ থেকে দৌড়ে নিচে চলে গেল। ফারাবির যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফারহান। মধ্যরাত্রি, আকাশে বড় করে চাঁদ উঠেছে। চাঁদের আলোতে ঝিকঝিক করছে চারিপাশ। ফারাবির চোখে ঘুম নেই, চোখের পাতা ভিজে গেছে নোনা জলে। ফারহানকে দেখতে ইচ্ছে হচ্ছে খুব। ফারহান কেন ছুটে চলে আসছে না? কেন এসে বলছে না আমি ঘুমোতে পারি না, একটু ঘুম পাড়িয়ে দাও? চোখের কোণ বেয়ে অনর্গল অশ্রু গড়াচ্ছে। জানালার গ্রিল থেকে মাথা সরিয়ে নিল ও। কপালে দাগ বসে গেছে, চোখের নিচটা কালচে দেখাচ্ছে, চুলগুলো উস্কো খুস্কো। ফারাবি স্মিত হাসলো। বেড থেকে উঠে গিয়ে কাবার্ডের দিকে গেল। কাবার্ডটা খুলে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ড্রয়ার খুলে একটা বক্স বের করলো। বক্সটা হাতে নিয়ে কাবার্ড লক না করেই এলোমেলো পায়ে ব্যালকনিতে চলে আসলো। চাঁদের পূর্ণ আলো পড়ছে খোলা ব্যালকনিটাতে। জোনাকি পোকারা মৃদু ছন্দে তাল মিলিয়ে নিভু নিভু আলোতে জ্বলে যাচ্ছে। সারি সারি রেন্ট্রি গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিছু নিশাচর থেমে থেমে হাঁক ছুটছে। নিশাচরদের ডাক অশরীরের মতো শোনাচ্ছে। ফারাবির লোম খুব জেগে উঠল, কিন্তু ফারাবি সেদিকে কোনো পাত্তা দিল না। ছোট্ট সেন্টি টেবিলটা থেকে চেয়ার টেনে নিয়ে বসলো। বক্সটা বুকে জড়িয়ে ধরে টেবিলে মাথা গুজে দিল। চোখ দুটো ঘুমোতে চায়, কিন্তু ঘুম নেই, জ্বালা করছে খুব। ফারাবি উঠে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসলো। ভাবলেশীন ভাবে হেঁটে আবার ব্যালকনিতে আসলো। হঠাৎ করেই সাঁ করে বাতাস বইতে লাগলো। নিশাচরের হাঁক গাঢ় হতে লাগলো। বাগানে থাকা গাছের পাতাগুলো যেন নিশাচরের কর্কশ কণ্ঠের সাথে তাল মিলিয়ে হেসে যাচ্ছে। ফারাবি মৃদু চোখে বাইরের দিকে তাকালো। বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। ফারাবি অগোচরে কেঁদে উঠল। বৃষ্টি কেন হচ্ছে না? কেন এখনো বাজ পড়ছে না? ও কাঁদবে, চিৎকার করে কাঁদবে। মেঘের সাথে পাল্লা দিয়ে কেঁদে যাবে ও। ফারাবি চোখ মুছে নিল, কিন্তু মুহূর্তেই তা আবারও নোনা জলে ভরে উঠল। লাগামহীন অশ্রুকণাগুলো গাল বেয়ে টপ টপ করে পড়তে লাগলো। বক্সটা হাতে নিয়ে কাপা কাপা হাতে বক্সটা খুলল। ফারহানের দেয়া কাপল পুতুলটা হাতে নিয়ে লোলুপ দৃষ্টিতে দেখতে লাগলো। বুকে জড়িয়ে নিল, বারবার চুমো খেলো, উদ্ভ্রান্তের মতো করতে লাগলো। ফারাবির অস্বাভাবিক ব্যবহার দেখে দুটো নিশাচর হাঁক ছাড়া থামিয়ে দিল। ফারাবি কাপল পুতুলকে বক্সে ঢুকিয়ে আবার বের করে নিল। শক্ত করে ছোট্ট পুতুল দুটোকে বুকে জড়িয়ে নিল। মাথাটা টেবিলে এলিয়ে দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। ঝুমঝুম বৃষ্টি শুরু হলো। আকাশের মেঘগুলো গর্জন তুলে দিল। ফারাবি একই ভঙ্গিতে বসে রইল। মেঘের গর্জনে কোনো হেলদোল হলো না তার। মৃত দৃষ্টিতে ফ্যালফ্যাল করে বাইরের দিকে তাকিয়ে রইল। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে পরিবেশ শুনশান নীরব হয়ে আছে। ভোরবেলাতে উঠে এক্সারসাইজ করা ফারহানের অভ্যাস, তবে আজ এক্সারসাইজ করলো না। মনটা কেমন যেন বিক্ষিপ্ত হয়ে আছে। ফারহান তপ্ত শ্বাস ফেললো। রিফাতকে নিয়ে বিজনেসের কাজে কুমিল্লা যাবে আজ। কুমিল্লায় একটা এনজিও করার ইচ্ছে আছে, যেখান থেকে এতিম টিনেজরা পড়াশোনা করতে পারবে, যার সম্পূর্ণ খরচ ফারহানের কোম্পানি চালাবে। একটা সাদা শার্ট সাথে ব্লু কোট আর ডেনিমের ব্লু প্যান্ট পরে রেডি হয়ে নিল ফারহান। হাত ঘড়ি পড়তে পড়তে নিচে নেমে আসলো। ফারহানের মা কিঞ্চিত চমকানো গলাতে বলল, কে রে, এত সকালে কোথায় যাবি?
রিফাতকে নিয়ে কুমিল্লা যাবো, একটু কাজ আছে। ও আচ্ছা, বস, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি। না আম্মু, রাস্তা থেকে খেয়ে নিব। সে কি কথা, খেয়ে যা। না খেয়ে কোথাও যেতে নেই বাবা। কিছু হবে না আম্মু, যাচ্ছি আমি। রাতে এসে লাঞ্চ করব, গরম গরম খিচুড়ি রান্না করো তো। ছেলের কথাতে মৃদু হাসলেন রোমা চৌধুরী। ছেলেটা বৃষ্টির দিন হলেই বলতো খিচুড়ি রান্না করতে, কিন্তু 15 বছর হতে না হতেই কেমন যেন পাল্টে গেল। রাগটা বরাবরই ছিল, তবে তা গল গল করে বেড়ে গেল। একরোখা বদমেজাজি প্রখর দৃষ্টি সম্পূর্ণ হলো। তবে আজ আবার আগের মতো আবদার করলো ভাবতেই রোমা চৌধুরী চোখ ছলছল করে উঠল। ফারহান হেলে দুলে ফারাবিদের বাসায় ঢুকলো। বাগানের দিকটা যেতে চেয়েও গেল না, লম্বা করে দম নিয়ে বাসার ভেতরে ঢুকলো। ফারাবির মা ডাইনিং গোছাচ্ছিলেন। ফারহানকে দেখে প্রসন্ন হাসলেন। এগিয়ে এসে মৃদু স্বরে বললেন, মাশাআল্লাহ, আমাদের ফারহানকে তো দেখতে বেশ লাগছে। তা কোথায় যাওয়া হচ্ছে এই লোক নিয়ে? ফারহান সামান্য হাসলো, ধীর কণ্ঠে গড়গড় করে বলল, লুক তো কতই নিলাম, কারো চোখে পড়ি না তো কাকি। একটু কুমিল্লা যাব রিফাতকে নিয়ে। রিফাতের মা রান্নাঘর থেকে এগিয়ে আসলেন। ফারহানকে দেখে লম্বা করে শ্বাস নিয়ে হাসলেন। বরাবরই ফারহানকে সবাই পছন্দ করে। তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ ফারহান সবার চোখের মণি। ফারহানের সব কথাতেই সবাই হ্যাঁ মেলায়। ফারহান হালকা হেসে বড় কাকি বলে এগিয়ে গেল। রিফাতের মা হালকা হেসে বলল, যাচ্ছিস তো ভালো কথা, নাস্তা করিস নিশ্চয়। ফারহান দাঁত কেলালো। রিফাতের মা ফারহানের কান টেনে বলল, বস, সময় দোয়াই দিবি না, কুম্ভকর্ণটা ঘুমোচ্ছে। আমি তোদের যাওয়ার আগে নাস্তা বানিয়ে ফেলবো। ফারহান লম্বা হেসে সম্মতি জানালো। তারপর সিঁড়ি বেয়ে রিফাতের রুমে চলে আসলো। রিফাতকে টেনে হেসড়ে বাথরুমে ঢুকিয়ে বিছানায় গা এলিয়ে দিল। রিমোট নিয়ে টিভি অন করতে যাবে, অমনি করে ফারাবির মায়ের চিৎকার শুনতে পায়। ফারহান দৌড়ে সেদিকে যায়। আওয়াজটা ফারাবির ঘরের দিক থেকেই আসছে। ফারহানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ফারাবির রুমের কাছে গিয়ে দেখে ফারাবির মা দরজা ধাক্কাচ্ছেন। ফারহান দরজায় আঘাত করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। মিসেস রহমান কেঁদে নিজের যাচ্ছে তাই অবস্থা করেছেন। রিফাতের মাও চেঁচামেচি শুনে এসে হাজির। ফারহান ব্যগ্র কণ্ঠে বলল, কাকি, লকের ডুপ্লিকেট চাবিটা নিয়ে আসো। ফারাবির মা ছুটে গেলেন। রিফাত এত আওয়াজ শুনে হন্তদন্ত হয়ে আসে। ফারহান চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, মাথাটা পুরো হ্যাং মেরে গেছে। রিফাতের মসৃণ কপালে দুটো মোটা ভাঁজ পড়ে গেল। ফারাবির মা চাবি নিয়ে আসতেই লক খুলে ভেতরে ঢুকলো সবাই। রুমের চারদিকে চোখ বুলিয়েও কোনো জনমানবের অস্তিত্ব খুঁজে পেল না। ফারহান থরথর করে ঘামতে লাগলো। ব্যালকনির দরজা খোলা দেখেই ছুটে সেদিকে গেল। ব্যালকনিতে এসে দেখলো ফারাবি টেবিলের উপর মাথা গুজে শুয়ে আছে। ফারহান বুক ভরা শ্বাস নিল। মুহূর্তেই মাথায় খেলে গেল, এত চেঁচামেচি কেন শুনলো না ফারাবি। ছুটে ফারাবির কাছে গেল। ফারাবির মাথায় হাত রাখতেই আঁতকে উঠল। পুরো শরীর ঠান্ডা বরফ হয়ে আছে। ফারহানের বুক কেঁপে উঠল। হাতের পালস চেক করে দেখলো পালস রেট হাই। ফারাবির বাহু ধরে সোজা করতেই ফারাবির জামা ভেজা অনুভব হলো। পালস আবার চেক করে দেখলো অজ্ঞান হয়ে গেছে। ফারহান চেঁচিয়ে সবাইকে ডাকলো। সবাই ব্যালকনিতে এসে ফারাবিকে দেখে হুমড়ি খেয়ে পড়লো। ফারহান চেঁচিয়ে বলল, রিফাত, ভাইয়ার হসপিটালে কল দে ইমিডিয়েটলি, অ্যাম্বুলেন্স ডাক। আর ভাইয়া এখনো হসপিটালে যায়নি, তাড়াতাড়ি ডাক। রিফাত মাথা জাকিয়ে দৌড়ে গেল। ফারহান মাথায় হাত দিয়ে চুল খামচে ধরল। কাল সারা রাত ভিজেছে ফারাবি। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। বৃষ্টিও থেমে যায়, আর গায়ের কাপড় গায়েই অর্ধেক শুকিয়ে যায়। ফারাবির মা আর বড় মা কান্না জুড়ে দিয়েছে। ফারহানের হাত থরথর করে কাঁপতে লাগলো। ফারাবিকে চেয়ার থেকে উঠিয়ে নিয়ে রুমে নিয়ে আসলো। ফারাবির মা ছুটে গেলেন পানি আনতে, আর রিফাতের মা গেলেন ফারাবির আব্বু আর বড় আব্বুকে ফোন দিতে। ফারাবির হাত ধরতে যেতেই ফারহান তার দেওয়া পুতুলটা দেখতে পেল। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ফারাবি। ছলছল করে উঠল ফারহানের দু চোখ। ফারাবির থেকে পুতুলটা নিয়ে ফারাবির দুহাত নিজের হাতে আবদ্ধ করে নিল। বুকটা ধিম ধিম করছে। ফারাবির মা পানি আনতেই ফারাবির মুখে ছিটিয়ে দিল। ফারাবির জ্ঞান ফিরল না। ফারহানের বুকটা কেঁপে উঠল। ফারাবির ভাইরাস জ্বর আছে, যা ফারাবির জীবন সংকট ঘটাতে পারে। রিফাত সহ ফারহানের বাসার সবাই হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। ফারহান এক কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বুকটা কেমন খা খা করছে। মেয়েটার মুখের দিকে তাকাতেই ওর চোখ দুটো ঘোলা হয়ে উঠল। রাফাজ ফারাবিকে চেক করে বলল, ওকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করতে হবে। জ্বর এসে পড়েছে, ওর সে ভাইরাস জ্বরটা আঘাত হানতে পারে। ফারহান ছুটে এসে বলল, ভাইয়া দেখ তো, পানি ছিটে তোর জ্ঞান কেন ফিরছে না? রাফাজ কিঞ্চিত ভ্রু কুঁচকালো। আরো একবার চেক করে বলল, মাই গড, ওর নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। আমি হসপিটালে গিয়ে কেবিন রেডি করছি, দ্রুত ওকে নিয়ে আয়।
ফারহানের বুক কেঁপে উঠল। রিফাতও রাফাজের সাথে গেল। সবাই কেঁদে যাচ্ছে। ফারহানের শ্বাস যেন আটকে যাচ্ছে। পাগল পাগল মনে হচ্ছে নিজেকে। চোখের কোণ বেয়ে পড়া পানিটুকু মুছে নিয়ে কাপা স্বরে ফারহান বলল, ওকে কেউ চেঞ্জ করো, ভেজা কাপড় গায়ে শুকিয়ে গেছে। ফারহান বাইরে চলে আসলো। বুকটা ধুকপুক করছে, শরীরটা কাঁপছে। পাগল পাগল মনে হচ্ছে নিজেকে। অ্যাম্বুলেন্স আসতেই ফারাবিকে কোলে করে নিয়ে নেমে গেল ফারহান। মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে ফারাবির হাত দুটো বুকে জাপটে ধরল। বাকি সবাই পার্সোনাল কারে আসছে। অ্যাম্বুলেন্সে থাকলে কেঁদে অবস্থা আরো খারাপ করে ফেলতো। ফারহানের চোখ থেকে পানি পড়তে লাগলো। ফারাবির ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে টুকরে কেঁদে উঠল ও। ফারাবির চোখে মুখে অজস্র চুমু দিতে দিতে বলল, আই ক্যান্ট লিভ উইদাউট ইউ জান। কেন করলি এমনটা? মেরে ফেল না আমায়। তোর কিছু হলে আই সোয়ার আমি নিজেকে শেষ করে দেব। তোকে ছাড়া সবকিছু মূল্যহীন। তুই আমার কাছে ফিরে আয় জান, ফিরে আয়। নিজেকে অসহায় লাগছে খুব। দেখ বুকটা জ্বলে যাচ্ছে। তোকে হারাতে পারবো না আমি। যে কোনো মূল্যে তোকে যে আমার লাগবেই জান। তুই ছাড়া এ দেহে প্রাণ নাই, থাক মৃত হয়ে যাক সব। হসপিটালের ওয়েটিং চেয়ারে বসে আছে ফারাবি ও ফারহানের পুরো ফ্যামিলি। 3 ঘন্টা হয়ে গেল, এখনো ফারাবির জ্ঞান ফেরেনি। বৃষ্টির পানিতে কয়েক ঘন্টা ভেজার কারণে খানিকটা ফুসফুসে চলে গেছে। আর ছোটবেলা সেই ভাইরাস জ্বরটাও জেকে বসেছে। ছলছল দৃষ্টিতে হসপিটালের শেষ করিডোরে বসে আছে ফারহান। বুকের জ্বালাটা কিছুতেই কমছে না। সকলের অগোচরে পাগলামি করেছে 1000 বার, নিজেকে ক্ষতবিক্ষত করেছে ইচ্ছে মতো, কিন্তু বুকটা শান্তি পাচ্ছে না। চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুকণা, ভেতর থেকে বের হচ্ছে হৃদয় দহন। সবকিছু শেষ করে দিতে ইচ্ছে করছে। রাফাজ ক্যাবিন থেকে বের হতেই সবাই ওয়েটিং চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মাস্ক খুলে রাফাজ বলল, এখনো পূর্ণ জ্ঞান ফেরেনি, ফুসফুসে পানি জমে গিয়েছিল, রেস্ট প্রয়োজন, তাই ইঞ্জেকশন পুশ করে দিয়েছি, তবে ফুল রেস্টে থাকতে হবে ওকে। ফারহান করিডোর থেকে এগিয়ে এলো। ফারাবির গায়ে ইঞ্জেকশন পুশ করা হয়েছে শুনে খুব রাগ হলো। মেয়েটার গায়ে একটা সূচও ফুটতে দেবে না বলেছিল, পারল না নিজের কথা রাখতে। এলোমেলো পায়ে ক্যাবিনের দিকে চলে গেল ফারহান। এখন ক্যাবিনে ঢোকা নিষেধ ছিল। নার্স সামনে এসে ফারহানকে দেখে কিছু বলতে পারল না। ফারহানকে দেখেই ক্যাবিন থেকে বের হয়ে গেল। ধীর পায়ে বেডের কাছে গিয়ে দাঁড়ালো ফারহান। হসপিটালের ড্রেস পরা ফারাবিকে দেখে বুকটা হু হু করে কেঁদে উঠল। ফারাবির হাতে ক্যানোলা লাগানো। আলতো হাতে ফারাবির হাত মুঠো করে নিয়ে সহস্রবার চুমো খেলো। বাচ্চাদের মতো করে আধো বুলিতে বলল, আই মিস ইউ জান, খুব মিস করছি তোকে। একদমই ভালো লাগছে না আমার। আমি তোর কত কাছে চলে এসেছি, তুই কেন ভয় পেয়ে বলছিস না ছাড়ুন প্লিজ? কেন কেঁপে কেঁপে তাকাচ্ছিস না? যন্ত্রণা দিচ্ছিস আমায়? কেন একটিবার কথা বলছিস না? আমাকে মেরে ফেলতে চাস তুই? আমি তো কবেই মরে গেছি। তোকে নিয়ে আমার সমস্ত স্বপ্ন, তোকে ছাড়া কি করে থাকবো আমি? ফারহানের দু চোখের নোনা জল ফারাবির হাতে টপ টপ করে পড়তে লাগলো। রকচটা কঠিন মনের মানুষটাও আজ একদম ভেঙে গেছে। চুলগুলো সব এলোমেলো হয়ে আছে, শার্টের বোতামগুলো অর্ধ খুলে আছে, কোটটায় ভাঁজ পড়ে গেছে। দেখে মনে হচ্ছে ভদ্র পাগল, যার পোশাক আশাক তো ঠিক আছে, তবে সবকিছু এলোমেলো। ফারাবির কপালে গভীরভাবে চুমো খেয়ে ফারহান চলে আসলো। মেয়েটাকে বুকে জড়িয়ে নিতে পারলে বুকের যন্ত্রণাটা লাঘব হতো। এলোমেলো পায়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। গাড়ি থাকলেও গাড়ি নিল না। ফুটপাত দিয়ে হাঁটতে লাগলো। চোখ দুটো মৃত, যেন কোনো অনুভূতি নেই। চোখের পানিগুলো শুকিয়ে গেছে বেশ অনেকক্ষণ। রাস্তার অনেকেই ঘুরে ঘুরে এলোমেলো ফারহানকে দেখে যাচ্ছে। হাঁটতে হাঁটতে একটা পার্কের কাছে চলে আসলো। টাইটা আলগা করে নিয়ে ভেতরে ঢুকলো। একটা বেঞ্চে বসে থেকে মাথা নিচু করে রইল। ফুটে উঠল ফারাবির মোহনীয় স্মৃতি। ফারহানের মনকে স্পর্শ করতে দ্বিতীয়বার ফারাবি একই ভুল করেছিল, তবে সেটা ইচ্ছাকৃত ভুল। বন্ধুদের সাথে বাজি ধরেছিল ফারহানকে রং মাখাবে। যদি মাখাতে পারে তাহলে 30 দিন ভরপুর ট্রিট দেবে। এই সুযোগ হাতছাড়া করতে চায়নিও। তাছাড়া সবাইকে বলে বেড়াতো ফারহানকে ভয় পায় না ও। স্কুল থেকে এক গাদা আবির নিয়ে বন্ধুদের সাথে লুকিয়ে অপেক্ষা করছিল ফারাবি। পার্কের রাস্তাটা দিয়ে এই সময় পায়ে হেঁটে রোজ ফারহান বাড়ি ফিরে। সেদিনও ফিরছিল, ফোনে মুখ গুজে হাঁটছিল। হঠাৎ করে ফারাবি এসে আবির দিয়ে রাঙিয়ে দেয় ওকে। তখনও রঙের প্রতি ভালোবাসা ছিল না, রেগে যায় খুব। আবিরকে দিয়েছে তা দেখার আগে খপ করে ফারাবির হাত ধরে নেয়। ফারাবির হাত ধরে নেওয়াতে ওর সব বন্ধুরা ভয় পেয়ে পালিয়ে যায়। ফারাবি তো কেঁদেই দেয়। চোখ ডলতে ডলতে রাগী লুক নিয়ে তাকায় ফারহান, কিন্তু সামনে ফারাবিকে দেখে ভড়কে যায়। ভ্রুযুগল কুঁচকে ফারাবির হাতের দিকে তাকায়। ফারাবির হাতে জামা কাপড়ে আবির মাখামাখি, সাথে আবিরের চুপসে যাওয়া মুখখানা, সব মিলিয়ে ফারাবিকে রঙিন রসগোল্লার মতো দেখাচ্ছিল।
ফুলকো গাল দুটো চোখের পানিতে একাকার। হো হো করে হেসে ওঠে ফারহান। ফারাবির হাত পেছন দিকে মুড়িয়ে স্নিগ্ধ কণ্ঠে বলে, ভুল করে ফেললি, তোকে খুব বড় দাম দিতে হবে। আমাকে দোষ দিতে পারবি না কিন্তু। ফারাবিকে তখন ছেড়ে দেয় ও, আর ফারাবি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ফারহানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফারাবির ঠোঁট উল্টানো চেহারাটা মনে হতেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। নিজের অজান্তেই বলে উঠল, ভাগলি বেটা, একদম কলিজায় আঘাত করে দিয়েছিস। ফারহানের ফোন বেজে উঠল। সামান্য চমকালো ও। ফারাবির বর্তমান অবস্থার কথা মনে পড়তে শিউরে উঠল, শরীর কাঁপতে লাগলো। কাপা কাপা হাতে ফোন রিসিভ করলো। রিফাত জানালো ফারাবির জ্ঞান ফিরেছে। 1 সেকেন্ডও সময় নষ্ট করেনিও। পাগলের মতো দৌড়ানো শুরু করলো। চোখ দুটো ছলছল করতে লাগলো। বুকের ভেতর চাপা পড়া পাথরগুলো হালকা হয়ে গেল। 2 ঘন্টা হয়ে গেছে ফারাবির জ্ঞান ফিরেছে, কিন্তু ফারহান দেখা করতে যায়নি। প্রচুর রাগ হচ্ছে ওর। মেয়েটা কেন বৃষ্টিতে সারা রাত ভিজল? সকলের আড়ালে এক পলক দেখে নিয়ে বাসায় ফিরে এসেছে ও। লম্বা করে শাওয়ার নিয়ে নিজের রুমে ফাইল হাতে বসে পড়ল। আপাতত কাজে মগ্ন হতে চায়। ফারাবি সবার সাথে হালকা কথা বলেছে, কেউ ওকে জিজ্ঞাসাও করেনি কেন বৃষ্টিতে ভিজেছে ও। ফারাবি বেডে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে। চোখ দুটো অনেকক্ষণ ধরে কাউকে খুঁজে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটির ছায়া দেখা যাচ্ছে না। ফারাবির চোখ দুটো পানিতে ভরে উঠল। মুখেই এত শত কথা, একটিবার দেখতেও এলো না সে। ফারাবি তাচ্ছিল্য হাসল। 3 বছর আগেই তো সব পরিষ্কার হয়ে গেছে। একা একা ফেলে রেখে চলে গিয়েছিল। একজন নার্স রুমে ঢুকলেন। ফারাবি আগের মতোই বসে রইল। নার্স কিঞ্চিত হেসে বলল, ম্যাম, এভাবে বসে আছেন কেন? শুইয়ে দেব? ফারাবি হালকা হাসার চেষ্টা করে বলল, না। নার্স সমস্ত কিছু চেক করে নিলেন। ফারাবির চুলগুলো এলোমেলো হয়ে আছে। নার্স কিঞ্চিত হেসে বলল, ম্যাম, চুলটা বেঁধে দিব? ফারাবি মাথা ঝাঁকালো। নার্স চিরুনি এনে ফারাবির চুল বেঁধে দিতে লাগলো। মাথার চুলগুলো কেমন জট হয়ে গেছে, হালকা ব্যথা লাগছে, তবুও কোনো শব্দ করলো না ও। অথচ কয়েক বছর আগে ওর মা যখন স্কুলে যাওয়ার সময় মাথা বেঁধে দিত, তখন কি কান্নাটাই না কাঁদত। ফারাবি স্মিত হেসে ধন্যবাদ জানালো। নার্স প্রশস্ত হাসলেন। অন্য একজন নার্স সুপের বাটি দিয়ে গেলেন। নার্স ফারাবিকে চুপ খাইয়ে দিতে লাগলো। অর্ধেকটা খেয়ে নাক মুখ কুচকালো ফারাবি। নার্স মলিন হেসে বলল, ম্যাম, কষ্ট করে হলেও খেয়ে নিন, না হলে বকা খাবো আমি। ফারাবি নাক মুখ কুচকে নিল। আর একটু খেয়ে আর খেতে পারল না। নার্স ফারাবিকে শুইয়ে দিয়ে চলে গেল। ফারহান পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিল। নার্স ক্যাবিন থেকে আসতেই বলল, অল ফিনিশ? নার্স ভয়ার্ত কণ্ঠে বলল, পুরোপুরি খেতে পারিনি। ফারহান ভ্রু কুচকে কিছু একটা ভেবে বলল, ওকে, যান আপনি। নার্স হন্তদন্ত হয়ে চলে গেল, যেন চোরকে পালানোর জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। ফারহান লম্বা করে শ্বাস ফেলল। আড়াল থেকে ফারাবিকে দেখতে লাগলো। চেহারাটা কেমন শুকিয়ে গেছে, শরীরটা একদিনেই ভেঙে পড়েছে। তপ্ত শ্বাস ফেলল ফারহান। সুস্থ হলে মেয়েটাকে ঠাস ঠাস করে চর বসিয়ে দেবে। সাহস কি করে হয় নিজেকে কষ্ট দেওয়ার? ও কেন বুঝতে চায় না নিজের প্রতি ওর কোনো অধিকার নেই? কেন বুঝতে চায় না ও কষ্ট পেলে তার থেকে 1000 গুণ গায়ে এসে লাগে ওর? ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে ফারহান চলে আসলো। মেয়েটাকে বুকে জড়িয়ে নিতে ইচ্ছে হচ্ছে খুব, কিন্তু যাবে না ও। কেন যাবে? মেয়েটা কি বোঝে ওর ভালোবাসা? সন্ধ্যা 7:30। ফারাবিকে চেক করা হচ্ছে। একটু পরে রিলিজ করে দেওয়া হবে ওকে। কড়া ঠান্ডা লেগেছে, তবে জ্বরটা কমেছে, কিন্তু ভেতরে ভেতরে জ্বরটাই রয়ে গেছে। সবাই ফারাবিকে নিতে এসেছে, যেন বিয়ের কনেকে ফিরতি অনুষ্ঠানে নিতে এসেছে। শুধুমাত্র ফারহানই আসেনি। ফারাবির ভীষণ মন খারাপ হলো। একটু কি আসা যেত না? হুইল চেয়ারে করে হসপিটাল থেকে নামানো হচ্ছে ফারাবিকে। ফারাবি গালে হাত দিয়ে বসে আছে, আপন মনে ভাবছে ফারহান কখনোই ওকে ভালোবাসি বলেনি। সব সময়ই আই মিস ইউ জান, আর না হলে এক গাদা বকা দিয়েছে। আশ্চর্য, তাহলে এত সবের মানে কি? এগুলো কি ছিল তাহলে? ফারাবির ছোট্ট মস্তিষ্কে ফারহানের চালচলন ঠাউর করতে পারল না। ক্লান্ত হয়ে চোখ দুটো ডুবে গেল। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। ঔষধের রিয়াকশনগুলো এখনো কাটিয়ে উঠতে পারেনিও। চোখ দুটো কেমন জ্বলছে, ঘুমানোর প্রয়োজন। ফারাবিকে ধরে গাড়িতে বসিয়ে দিল। রিফাতের কাঁধে মাথা রেখে ছোট করে বলল, ভাই একটু ঘুমাবো। রিফাত প্রশস্ত হেসে সম্মতি জানালো। বোনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ছোট থেকেই প্রচন্ড ভালোবাসে ফারাবিকে। 8 বছর অবধি বাসায় কোনো সঙ্গী ছিল না ওর। বাইরে খেলার সাথী ছিল ফারহান, কিন্তু দিন শেষে প্রচন্ড বোর হতো ও। তারপর যখন ফারাবি এলো, ফারাবিকে চোখের মনি করে রাখতো ও।
যত্ন করত, সমস্ত কিছু নিজ হাতে করতে চাইতো। বড় হয়ে ফারাবিটা কি দুষ্টুটাই না হয়ে গেছে। এখন দুজন ঝগড়ার মধ্য দিয়ে ভালোবাসা প্রকাশ করে। রিফাতের চোখ ছলছল করে উঠল। ফারাবির মাথায় হাত বুলাতে লাগলো। ফারাবি গভীর ঘুমে আচ্ছন্ন। আধ ঘন্টা বাদে ওরা বাসায় পৌঁছে গেল। ফারহান আড়ালে দাঁড়িয়েছিল। রিফাত কোলে করে ফারাবিকে ঘরে নিয়ে গেল। ফারহান দীর্ঘ শ্বাস ফেলে বলল, ঘুমিয়ে আছে? রিফাত মাথা জাকালো। ফারহান মৃদু হেসে ভাবল ভালোই হলো, কাছ থেকে দেখতে পারবেও। ফারাবির রুমে গিয়ে দেখলো রুম ভর্তি মানুষ। ফারাবির মামা বাড়ি থেকে লোকজন এসেছে। ফারহানের চোয়াল শক্ত হয়ে গেল। নিশ্চয়ই রিকও এসেছে। ফারাবি এখন অসুস্থতাই নিরাপদ নয়। রিক ওর কাজিন হলেও চরিত্রের দিক থেকে নাম্বার 1 স্যাসরা। ফারাবির দিকে সবসময় ওর বাজে নজর ছিল। ফারহান লম্বাটে শ্বাস নিল, কিছু করতে হবে। রাত প্রায় 12টা। কালো জ্যাকেট পরে আপাদমস্তক ঢেকে নিয়ে পা টিপে টিপে বের হলো ফারহান। করিডোর দিয়ে আসতে নিলেই দেখলো রিমি আসছে। ফারহান দ্রুত আড়ালে চলে গেল। কিছুক্ষণ ওইখানেই দাঁড়িয়ে রইল, কারণ রিমির মুখোমুখি হলে অনেক প্রশ্ন করবেও। রিমি কিচেন থেকে পানির বোতল নিয়ে গুনগুন করে নিজের রুমে চলে আসলো। ফারহান দম ফেলে আগাতে লাগলো। বাসা থেকে বের হলেও গেট দিয়ে যেতে পারলো না, কারণ দারোয়ান এখনো জেগে আছে। ফারহান এক গাদা গালি দিতে দিতে পেছনের দিকে চলে আসলো। বাগানের পাঁচিল টপকে বের হয়ে আসলো। পাঁচিলে লাগানো কাচের টুকরো হাতে লেগে খানিকটা ছিলেও গেছে, কিন্তু সেদিকে খেয়াল নেই ওর। ফারাবিদের বাসায় পেছনে এসে পাঁচিল টপকে ভেতরে ঢুকলো। মাটি ঝেড়ে সামনে তাকাতেই দেখলো রিফাত ফোনে কথা বলছে। ফারহানের চোখ দুটো কপালে উঠে গেল। রিফাত পেছনে ঘোরার কয়েক সেকেন্ড আগেই ফারহান ইউক্যালিপটাস গাছের পেছনে লুকিয়ে পড়ল। রিফাত কথা বলতে বলতে বাসার ভেতরে চলে আসলো। ফারহানের কাছে বাসার ডুপ্লিকেট চাবি আছে। সেদিনের পরের দিনই ফারাবিদের বাসার ডুপ্লিকেট চাবি বানিয়ে নেয়। কিন্তু এখন ঝামেলা হচ্ছে রিফাত জেগে আছে। সিঁড়ি বরাবরই রিফাতের রুম, ধরা খেলে মান সম্মান যাবে। সে রিস্ক নেওয়া যাবে না। অগত্যা বাড়ির পেছন দিক দিয়ে দেয়াল চেপে উঠতে হবে। লম্বা করে শ্বাস নিল ফারহান। বাগানের পেছন দিক দিয়ে সেদিনের মতো ব্যালকনিতে উঠে একে একে টপকে ফারাবির ব্যালকনিতে পৌঁছালো। আজ বেশি বেগ পেতে হলো না ওকে, খুব সহজেই উঠতে পেরেছে। লম্বা করে শ্বাস নিয়ে প্রশস্ত হাসলো ও। ফারাবিকে কাছ থেকে দেখতে পাবে ভাবতেই মনটা উড়ু উড়ু করতে লাগলো। ব্যালকনির দরজা খুলে পা টিপে টিপে ঘরের ভেতর ঢুকলো ফারহান। চোর আর ওর মাঝে আপাতত তেমন কোনো ফারাক নেই। চোর জিনিসপত্র চুরি করতে আসে, আর ও ওর প্রেয়সীকে। তবুও অদ্ভুত ভালো লাগা কাজ করছে। কিছু কিছু সময় চোরের মতো করে আসাও ভালো লাগার কারণ হয়ে যায়। ব্যালকনির দরজাটা খুব যত্ন করে লাগিয়ে দিল, যাতে ফারাবি টের না পায়। ফারাবির নরম বালিশে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে। ড্রিম লাইটের আলোতে ফারাবির মুখটা জলজল করছে। কেমন শুকিয়ে গেছে মেয়েটা। ফারহানের চোখটা ছলছল করে উঠল। ফারাবির দিকে ধীর পায়ে এগিয়ে আসলো। পা যেন কাঁপছে। মেয়েটার রুগ্ন চেহারা ওকে কাবু করে ফেলেছে। বেডের সাইডে হাঁটু গেড়ে বসে ফারাবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারাবির শ্বাস গাঢ়। ফারহান এক ধ্যানে তাকিয়ে প্রতিটা শ্বাস গুনতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কাঁপা কাঁপা হাতে ফারাবির দু হাতে হাত ছোঁয়ালো। জ্বরে পুড়ে যাচ্ছে গা। ফারহানের শরীর কেঁপে উঠল। মেয়েটার কতটা কষ্ট হচ্ছে এখন। খুব রাগ হচ্ছে, কেন এমন করলো ও? ফারাবির ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, যেন সমস্ত শীত ওর ঠোঁটে ভর করেছে। কেমন গুটিয়ে যাচ্ছে। ফারহান তার উষ্ণ ঠোঁটে ফারাবির কপালে ডিপলি কিস করলো। ফারাবির গায়ের গরম হাওয়া ওর ঠোঁটে লাগছে, তাতে ওর প্রশান্তি হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চুমু খেলেও টপ করে চোখ থেকে দুফোঁটা পানি ফারাবির কপালে পড়ে গেল। ফারাবি নড়ে চড়ে উঠল। ফারহান ছিটকে দূরে সরে গেল। এই গরমেও জ্বরের কারণে ফারাবি জড়সড় হয়ে যাচ্ছে। ফারহান আলতো হাতে চাদর টেনে দিতেই ফারাবি উন্মুক্ত পায়ে ওর হাতের স্পর্শ লাগলো। ফারাবি ধর্মরিয়ে উঠে গেল। আচমকা উঠে যাওয়াতে ফারহান ওইভাবেই বসে রইল। ফারাবির শ্বাস গাঢ় হয়ে খুব কষ্ট হচ্ছে। ফারহান দ্রুত পানি ঢেলে নিয়ে ফারাবিকে এগিয়ে দিল। ঢক ঢক করে পানি খেয়ে নিল। ফারহানের চোখ দুটো কাঁপছে। ফারাবি লম্বা করে শ্বাস নিয়ে আনমনেই বলল, ও আপনি? ফারহান কিছু বলল না। ফারাবি মাথাটা হালকা চেপে ধরতেই মস্তিষ্ক ধরা দিল তার সামনে ফারহান দাঁড়িয়ে। ব্যগ্র হয়ে তাকালো ও। ফারহানের অবয়ব দেখতে পেয়ে শিউরে উঠল ও। চোখ দুটোতে নোনা জল ভরে উঠল। হুহু করে উঠল ওর মন। কাল থেকে এই মানুষটির দেখা পায়নি ও, একটিবার দেখতেও আসেনি। ফারাবির চোখের পানি দেখে ফারহানের বুক কেঁপে উঠল। ব্যস্ত হয়ে ফারাবির কাছে হাঁটু গেড়ে বসে বলল, তুই কাঁদছিস কেন জান? আমি এসেছি তাই। আমি চলে যাব, প্রমিস। প্লিজ কাঁদিস না তুই।
ফারাবির হিসকি উঠে গেল। ফারাবির কান্না থামাতে ব্যর্থ হয়ে ফারহান দূরে সরে যেতে চাইল। ফারাবি আলতো হাতে ফারহানের হাত ধরে ফেলল। ফারহান ছলছল নয়নে পেছন ঘুরে তাকিয়ে ঝাঁপিয়ে বুকে টেনে নিল ফারাবিকে। ফারাবির চোখ দুটো থেকে এখনো পানি ঝরছে। ফারাবিকে শক্ত করে জড়িয়ে ধরে ফারহান বলল, কেন জান, নিজেকে কেন কষ্ট দিলি তুই? আমাকে মেরে ফেল, তবুও তুই নিজেকে কষ্ট দিবি না। আমি সহ্য করতে পারি না। ফারহানের কথাতে ফারাবির বুক ফেটে কান্না আসতে লাগলো। ফারহানের কাঁধে মাথা রেখেই দুহাতে ফারহানকে জড়িয়ে ধরল। ফারাবির স্পর্শ পেতেই ফারহান কেঁপে উঠল, সাথে অধর কোণে দারুণ হাসি ফুটল। ফারাবিকে ছাড়িয়ে ওর দুগালে হাত রেখে ফারহান বলল, আমাকে চাস তুই, অথচ বলতে এত কষ্ট কেন হয়? অভিমান করে আছিস? ফারাবি কিছু বলল না। ফারহান চলে যেতে নিলেই ফারাবি ফারহানের শার্টের হাতাটা আলতো করে টেনে ধরল। ফারহান ভ্রু কুঁচকে বলল, কি? ফারাবি মাথা নিচু করেই বলল, আমার পায়ে হাত দিয়েছিলেন কেন? আমি না বলেছি পা ছুবেন না? ফারহান মৃদু হাসল। মেয়েটা কি বোঝে না ওই পায়ে বারংবার চুমু খেতে ইচ্ছে করে ওর? আর শুধু তো পায়ে স্পর্শ করেছে। ফারহানের উত্তর না পেয়ে ফারাবি শান্ত কণ্ঠে বলল, কেন এসেছিলেন? ফারহান লম্বা করে শ্বাস নিয়ে বলল, রিগের থেকে বাঁচাতে। ফারাবি চমকে তাকালো। ফারহান ধীর কণ্ঠে বলল, তোর দিকে বাজে নজর ওর, আর আজও এসেছে সেটা জেনেও আমি কি করে তোকে একা রাখি? ফারাবি তপ্ত শ্বাস ফেলে বলল, রিক ভাই আসেনি, আর কিছুদিন পর তো ওনার সাথেই আমার বিয়ে হয়ে যাবে। ফারহানের রাগ উঠে গেল, চোখ দুটো লালচে আভাতে চেয়ে গেল, চোয়াল বারবার ওঠানামা করছে। ফারহানের দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে গেল ফারাবি। বেডের সাথে হেলান দিয়ে জড়সড় করে বসলো। ফারহান চোখ বুজে নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো। আজ অসুস্থ না থাকলে ফারাবিকে ঠাস ঠাস করে চর বসিয়ে দিত। ফারহান ধীর পায়ে ফারাবির দিকে এগিয়ে গেল। ফারাবি ফাঁকা ঢোক গিলে নিল। ফারহান ফারাবিকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। ফারাবিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, কিছু করতে বাধ্য করিস না, আমি কিন্তু খুব খারাপ, যখন তখন যা তা করে ফেলতে পারি। ফারাবির চিত্ত কেঁপে উঠল। ফারহানের উষ্ণ নিঃশ্বাস ঘাড়ে এসে আছড়ে পড়ছে। তার কারণে পুরো শরীরে আবেশ বয়ে চলেছে। ফারাবির কপালে বেশ অনেকক্ষণ সময় নিয়ে চুমো খেল। ফারহানের স্পর্শে বারবার শিউরে উঠছে ফারাবি। ফারহান মোহনীয় হেসে ফারাবির এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, অসুস্থ না থাকলে রাজ কিছু একটা করে ফেলতাম আমি। ফারাবি ছোট ছোট করে তাকাতেই ফারহান ঝরা হাসলো। ফারাবির দিকে হালকা ঝুঁকে বলল, তাতে কি কিছু তো করাই যায়। ফারাবি ভরকে গেল। ফারহান বাঁকা হেসে টান মেরে ফারাবিকে বেডে শুইয়ে দিল। ফারাবি ভয়ে চুপসে গেছে। অসুস্থতার কথা যেন ভুলেই গেছে। ফারহান ধীর গতিতে ওর দিকে আগাতেই চোখ খিচে বন্ধ করে নিল। ফারহান ঝরা হাসলো। এই ভয়ার্ত চাহনিতেই ঘায়েল হয়েছে ও। ফারাবির দু বাহুতে হাত রেখে নাকে নাক ঘষতে লাগলো। ফারাবির হার্টবিট গুলো যেন মার্বেলের মতো আওয়াজ তুলেছে। ফারহান সরস গলায় বলল, হেই মেয়ে, তুই কি করে আমাকে জ্বালিয়ে দিলি বলতো? আমি যে প্রতি মুহূর্ত তোকে ভাবি, বারবার তোর স্মৃতিকে ডুবে যাই। এত বিচিত্রতা নিয়ে আমি কি করে এত দূরে আছি বলতো? ফারাবি চমকে তাকালো। ফারহান আলতো হেসে ফারাবির গালে নাক ঘষতে লাগলো। ফারাবি অস্বস্তিতে নুইয়ে যাচ্ছে, কিন্তু ফারহানের সেদিকে খেয়ালই নেই। লজ্জাতে মুখটা লাল হয়ে গেছে। ফারহান আলতো হেসে ফারাবির গলাতে চুমু দিয়ে বলল, আর জ্বালাবো না, আপাতত তোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবো। ফারাবি বড় বড় চোখ করে তাকাতেই ফারহান বলল, উষ্ণতা দেওয়ার জন্য যান। আপনি এই ফারহানের উষ্ণতা ছাড়া জড়ো সড়ো হয়ে যাচ্ছেন। ফারাবি লজ্জা পেল। ফারহান ছড়া হেসে ফারাবিকে জড়িয়ে বলল, এই মুহূর্তটা দীর্ঘ হোক। ফারাবির ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। চাপা অভিমানটা কাজ করছে না। কিছুটা লজ্জা লাগলেও ফারাবি এক ভয়ঙ্কর কাজ করে বসলো। ফারহানকে জড়িয়ে ধরে ফারহানের বুকে মাথা রাখলো। ফারহানের মুখে উপচে পড়া খুশি ঝলকানি দিল। প্রিয়সীর একটু ভালোবাসাতেই কেমন বুক ভরে যায়। ভালোবাসা বুঝি এমনই হয়? এই মেয়েটাকে কেন এত ভালোবাসে ও? এর উত্তর ওর কাছে নেই। ভালোবাসার সংজ্ঞা বিচিত্র রঙা, কারণগুলোও বিচিত্র রঙের। ভোর 4:30। ফারাবি কিংবা ফারহান কেউই ঘুমায়নি। ফারহান বেডের সাথে হেলান দিয়ে ফারাবিকে দুহাতে জড়িয়ে আছে, আর ফারাবি ফারহানের বুকে মাথা রেখে পিঠ জড়িয়ে আছে। ফারহানের প্রতিটা হৃদস্পন্দন গুনছে ফারাবি। এই মানুষটার সাথে কিভাবে জড়িয়ে পড়েছিল ভাবতেই কেমন লাগছে, তবে সেটা আজ ভালো লাগার অনুভূতি। ফারাবি আজ লাজ লজ্জা ভুলেই ফারহানের বুকে মুখ গুজে আছে। ফারহানের শরীরের মিষ্টি ঘ্রাণটা যে কাউকে পাগল করতে সক্ষম।
এই মানুষটাকে এত স্টাইল করতে দেওয়া যাবে না। কোনো অকেশনে গেলেই ফারহানকে গিলে খায় হাজারো মেয়েলি চোখ। ইস, নজর লেগে গেলে তখন কি হবে? ফারহান বুক ভরে শ্বাস নিয়ে ফারাবির মাথায় হাত বুলিয়ে বলল, ঘুমলি না একটু? এসে বোধহয় ঠিক করিনি। ফারাবি আনমনে বলল, এভাবেই ভালো লাগছে। ফারহান রসালো গলায় বলল, তাহলে আরো কাছে নিয়ে আসি। ফারাবি এবারও ঘোরের মধ্যে উত্তর দিল, শিওর তো? কি? ফারহান চমকে বলল। ফারহান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, এতক্ষণ কি বলেছিস তুই? ফারাবি ভ্রু কুঁচকে বলল, কি বলেছি? ফারহান বাঁকা হেসে বলল, তোকে বলেছি আরো কাছে নিয়ে আসি, আর তুই সম্মতি জানিয়েছিস। ফারাবি চমকালো। ফারহান মিথ্যে বলার মানুষ নয়। ইস, কি সব বলছে ও? ফারহান সরস হেসে শান্ত কণ্ঠে বলল, ভোর হয়ে যাচ্ছে, তুই ঘুমো, আমি যাচ্ছি। ফারাবি মাথা ঝাঁকালো। ফারহান ফারাবির গালে চুমু খেয়ে কপালে হাত দিয়ে বলল, বাহ, জ্বরটা ছেড়েছে দেখছি। ফারাবি লজ্জা পেল। এতক্ষণ সময় ফারহানকে জড়িয়ে ধরেছিল ও। ভাবতেই কেমন কেমন লাগছে। আজ 3 দিন পর ফারাবি একটু সুস্থ হয়েছে। জ্বরটা নেই, তবে ঠান্ডাটা রয়ে গেছে। প্রতিনিয়ত আদা চা খাচ্ছে আর গরম পানির ভাব নিচ্ছে। এসব কিছু হচ্ছে শুধু ফারহানের জন্য। ফারাবিকে হাজার বলেও কেউ এইসব করাতে পারেনি। শেষমেশ ফারহান এসে ধমক দিয়েছে আর ফারাবি ভয়ে চুপসে গেছে। ফারহান এখন সময় করে এই দায়িত্ব পালন করে যাচ্ছে। ফারাবিকে গরম পানির ভাব নেওয়ানো আর আদা চা গেলানো। সকাল 8টা বাজতে না বাজতেই ফারহান এসে হাজির। ফারাবি নিচের রুমে আধশোয়া হয়ে বসে আছে। শরীরে খানিকটা ব্যথা রয়ে গেছে, যার কারণে গোসল থেকে শুরু করে ওঠা বসা সবকিছুতেই একজনের সাহায্য লাগছে। কলেজে না যাওয়ার কারণে বেশ ক্ষতি হয়ে গেছে। সামনের মাসেই আইসিটি প্রজেক্ট জমা দিতে হবে। ফারাবি বান্ধবীদের সাথে কথা বলে যাচ্ছে। সবাই তো যে যার মতো আইসিটি প্রজেক্ট তৈরি করেছে। সব থেকে বিদঘুটে বিষয় হচ্ছে এক একজনকে এক এক রকম প্রজেক্ট দেওয়া হয়েছে, যার কারণে কপি করার কোনো চান্স নেই। লম্বা শ্বাস ফেলে ফোনটা বেডের কোণে রাখলো ফারাবি। ওয়াশরুমে যাওয়া দরকার, কিন্তু উঠতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। কোনো মতে ফারাবি উঠে দাঁড়ালো। শরীরটা যেন 100 কেজি হয়ে গেছে। হালকা পায়ে 2 কদম এগোতেই ফারাবি পড়ে যেতে নিল, কিন্তু তার আগেই ফারহান এসে ধরে ফেললো। ফারাবির দিকে রাগি চোখে তাকিয়ে বলল, একা একা উঠছিলি কেন? কেউ তো আশেপাশে নেই। ফোন করে নিতি। ওয়াশরুমে যাওয়ার জন্য ফোন করতাম। অবশ্যই করতে। অসুস্থ শরীর নিয়ে পাকনামি করতে বলে থেকে? আমি তো কোনো কথা না। প্রথম দিন তো শরীরে ব্যথা ছিল না, হঠাৎ করে ব্যথাটা শুরু হয়েছে, তাই না? ফারাবি মাথা ঝাঁকালো। ফারহান ফোঁস করে দম ফেলে ধীর কণ্ঠে বলল, এত ভাবিস না, একটু সময় লাগবে সুস্থ হতে। বাট ইউ নো হোয়াট, বসে থেকে থেকে তুই একটু মোটু হয়ে যাচ্ছিস, জাস্ট একটু। ফারাবি সরু চোখে তাকালো, নিজেকে ভালো করে অবলোকন করে বলল, কোথায় মোটু হয়েছি? মোটু হোসনি? আচ্ছা, তো পরীক্ষা করে দেখা যাক। আর একটা কথা বলার সুযোগ না দিয়ে ফারহান ফারাবিকে পাজা কোলে করে নিল। ফারাবি পিটপিট করে চেয়ে বলল, এটা কি করছেন? নামিয়ে দিন, আমার সুসুই লাগছে। সত্যি সুরসুরি লাগছে? নামান প্লিজ। তাহলে তো আরো একটু সুরসুরি দিতে হয়। বলেই বাঁকা হাসলো ফারহান। আপনি ফারাবি আর বলতে পারলো না। তার আগেই ওর চোখ দুটো বুজে গেল, কারণ ফারহান ওর কামিজের ভেতর দিয়ে পেট স্পর্শ করে দিয়েছে। ফারাবির শ্বাস ঘন হতে লাগলো, যেন দম বন্ধ হয়ে মারা যাবে। ফারহান একগাল হেসে হাত সরিয়ে নিল। ফারাবি চোখ খুলে নিয়ে লজ্জা মিশ্রিত গালটা নিয়ে উচ্চারণ করলো, আপনি একটা অসভ্য। ফারাবি বোকার মতো চেয়ে রইল। ফারহান ডেভিল স্মাইল দিয়ে বলল, আগে অসভ্যতম করতাম, তবে এখন আবারও করব। পুরো 3 বছরের শোধ নিব। প্রতি সেকেন্ডে সেকেন্ডে বোঝাবো তোর প্রতি শুধু আমার অধিকার, তোকে শুধু। ফারাবি চোখ খিচে বন্ধ করে নিয়েছে। ফারহানের লাগামহীন কথাবার্তা বড্ড পীড়াদায়ক। এ সমস্ত কথায় ফারহান ওকে পাগল করে দেয়। ফারহান যখন বলে আমি অধিকারের বাইরে কিছু করছি নাকি, তখন ফারাবি শ্বাস আটকে যায়, সব এলোমেলো হয়ে যায়, ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে। ফারহান একগাল হেসে ফারাবিকে কোলে রেখেই নাকে নাক ঘষতে লাগলো। ফারাবির হাত ফারহানের গলা জড়িয়ে আছে। দরজার কথা মনে পড়তেই ফারাবি লাফিয়ে উঠল। ফারহান নাক কুঁচকে বলল, কি? দরজা লক করাই আছে। আমি এতটাও অসভ্য নই যে সবাইকে দেখে রোম্যান্স করব। ফারাবির গাল দুটো লাল হয়ে গেল। ফারহান লম্বা হেসে ফারাবিকে ওয়াশরুমে নামিয়ে দিল। চা তো এনেছে, তবে ভাব নেওয়ার জন্য গরম পানি আনতে হবে। তাই দ্রুত গতিতে কিচেনে চলে আসলো। বিকেলে সবাই ছাদে আড্ডা দিচ্ছিল। ফারাবিকে ছাদে নিয়ে আসাই মূল লক্ষ্য ছিল। ফারহান ছাদের এক কোণে গিয়ে ফোনে কাজ করছে। সারাদিন ফোন না হয় ল্যাপটপে ডুবেই থাকা ওর কাজ। আর রিফাত তো ছন্ন ছাড়া ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে আছে। মূলত উনি হলেন ফারহানের পার্টনার।
ফারহান ওর বিজনেসের 10% রিফাতের নামে করে দিয়েছে। আপাতত রিফাতের তেমন কোনো কাজ নেই, কারণ প্রজেক্টটা রিফাতকে ছাড়াই করেছে ফারহান। সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য লুকিয়ে কাজ করে যাচ্ছে। রিমি আর ফারাবি দোলনাতে বসে আছে, আর ওদের সামনে বসে আছে রিফাত আর মনিকা। মনিকা একটু পরপরই রিফাতকে কিল ঘুষি মারছে। ফারহান ফোনে গভীর মনোযোগ দিয়ে আছে, একবার ফারাবির দিকে তাকাচ্ছেও না, যার কারণে ফারাবির রাগ অষ্টম আকাশে। এর রাগের হেতু ও জানে না, তবে ফারহানকে ছাড়া ও কিছু বোঝে না। 3 বছর ধরে ফারহান ওর ভাবার বিষয়। দিনরাত সারাক্ষণ ফারহানকেই ভেবে গেছে ও, সাথে ভারী হয়েছে অভিমানের পাল্লা। তবে ফারহানকে দেখেই অভিমানগুলো কেমন হাওয়ায় মিলিয়ে গেছে। ক্লান্তি ভরা শ্বাস ফেলে এগিয়ে আসলো ফারহান। পকেটে ফোন রেখে বলল, আমাকে একটু অফিসে যেতে হচ্ছে, তোরা আড্ডা দে, আমি যাচ্ছি। রিমি সরস গলায় বলল, তুমি থাকলেই কি না থাকলেই কি, তুমি তো তোমার একমাত্র বউ অর্থাৎ ওই ফোনের কাছেই মুখ গুজেছিলে। সবাই হো হো করে হেসে উঠল। ফারহান ভ্রু কুঁচকে থেকে বলল, তোকে দেখতে হচ্ছে এবার। 3 বছরে তোর কোনো খোঁজই নেওয়া হয়নি, আপাতত মার্ক করে গেলাম, হাড় ভাঙবো তোর, তৈরি থাক। রিমি বোকার মতো চেয়ে রইল। ভাই মার্ক করেছে মানে? ও এবার শেষ। রিমি শুকনো ঢোক গিলছে দেখে ফারাবি মুখ চেপে হাসছে, আর তা মনিকার চোখ এড়ালো না। মনিকা কণ্ঠে গম্ভীরতা এনে বলল, তোদের দুইটাকে আমার সন্দেহ হচ্ছে, বল তোদের হিরোদের নাম কি? ফারাবি মুখ বাঁকিয়ে বলল, আমার হিরো তো দূরে থাক, হিরোর হওয়াও নেই। সো আমার পেছনে লাগতে যেও না, তোমাদের ফাঁসিয়ে দিব। ফাঁসাবি তুই? শোন, আমাদের বিষয়ে সবাই আছে, সো নো ঝামেলা, নো বিরহ। রিমি ফোন স্ক্রল করতে করতে বলল, বুঝলি ফারাবি, রিহাত ভাইয়ার এক্স গুলোকে খবর পাঠাতে হবে, তারপর দেখা যাবে রিফাত ভাইয়া বিরহে কি করে। রিফাত শার্টের কলার উঁচিয়ে বলল, রিফাত ভয় পায় না। ফারাবি আর রিমি মুখ টিপে হাসতে লাগলো, কারণ একটা খালি ফুলের টব হাতে নিয়ে রাগে ফুঁসছে মনিকা। কখন না কখন রিফাতের মাথায় ফেলে দেয়। রিফাত ওদের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকাতেই লাফিয়ে উঠল। পকেটে ফোন পুরে এগিয়ে আসলেই মনিকা টপটা ফেলে দিল। একটুর জন্য রিফাতের পাটা বেঁচে গেল। রিফাত বুক ভরে শ্বাস নিয়ে বলল, আমার এক্স নাই, রিয়েলি। নদী। রিমি আর ফারাবি একসাথে এক সুরে বলল। রিফাত মেকি হাসি দিল। ফারাবি আর রিমি হো হো করে হেসে উঠল। রিফাত বেচারা অসহায় মুখ করে রইল। মনিকা আজ ওকে কাঁচা নুন হলুদ ছাড়াই তেলে ভাজবে। মনিকার আগে ফুঁসতে ফুঁসতে নিচে চলে আসলো। সন্ধ্যা 7:10, মাত্রই সবাই নামাজ শেষ করে এসেছে। ফারাবিকে ধরে ধরে নিচে নামাচ্ছে রিমি। ফারাবির যথেষ্ট খেয়াল রাখছে মেয়েটা, বেস্ট ফ্রেন্ড বলে কথা। তার উপর ওর ভাই বলেছে ফারাবিকে দেখে রাখতে। ভাইয়ের প্রতি সন্দেহটা দিন দিন বেড়েই যাচ্ছে। তবে ফারাবির সাথে রিকের বিয়ে ঠিক হয়ে আছে। তার ভাই যদি পজিটিভ হতো তাহলে কি চুপ করে থাকতো? তার এমন রকচাটা বদমেজাজি ভাইটা চুপ করে থাকার মানুষ নয় যে। হয়তো তার ধারণাটা ভুল। ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো রিমির। রিমিকে ভর করে চলছে ফারাবি। ফারাবি অপরাধী কণ্ঠে বলল, তোকে কতটা কষ্ট করতে হচ্ছে? এই কথাটা 1000 বার আমার কানে গিয়েছে, এবার মাফ কর আমার মা। কষ্টের কি আছে এতে? আচ্ছা তুই বল, আমি যদি অসুস্থ হই তুই আমার যত্ন নিবি না? ফারাবি আলতো হাসলো। রিমিকে জড়িয়ে বলল, তোকে অসুস্থ হতেই দিব না। সব সময় আমি অসুস্থ হয়ে থাকবো আর তোকে এভাবেই হাঁটাবো। ফারাবির কথাতে হেসে উঠল রিমি। সেই পিচ্চি কাল থেকে যে হাত ধরেছে এখন অবধি ওদের ঝগড়াই হয়নি। তবে মতের অমিল হয় প্রায়ই, তবে মন মালিন্য হয় না কারোরই। একসাথে চলতে গেলে অবশ্যই একটু আধটু অমিল থাকতেই হয়, না হলে মিলের সুখটা অনুভব করা যায় না। ফারাবিকে সোফাতে বসিয়ে পাশে রিমিও বসলো। ফোনে মুভি দেখতে লাগলো। নতুন রিলিজ হওয়া ইংলিশ মুভি ফাস্ট অ্যান্ড ফেরাস 9। এটার একটা সিজনও বাদ যায়নি ওদের। খুব সুন্দর মুভিটা। মূলত কার নিয়ে এই মুভিটা, কারণ বেশিরভাগ সময়ই ওরা কার নিয়ে মারামারি করতে থাকে। গভীর মনোযোগ দিয়ে কানে ইয়ারফোন গুঁজে মুভি দেখছে ওরা। ওদের সামনে অবহেলার পাত্র হয়ে চাটা পড়ে আছে। অতি অবহেলায় ঠান্ডা হয়ে নুইয়ে গেছে। রিফাতের মা এসে চাটা বদলে দিয়ে দুটোর কান থেকে টেনে ইয়ারফোন নামালেন। চায়ের সাথে নাগা উইং দিয়ে গেলেন। নাগা উইং ওদের দুজনের খুব প্রিয়, অথচ মুরগির পাখনা এমনিতেও মুখে তুলবে না। ফারাবি আর রিমি বাজি ধরে নাগা উইং খেতে লাগলো। রিফাতের মা এটা খুব ভালো বানাতে পারেন। ক্রিসপি আর ঝালের সাথে অসাধারণ টেস্ট হয়েছে। খাওয়া প্রায় শেষের দিকে, তখনই দরজা দিয়ে রিক ভেতরে আসে। রিককে দেখে গা গুলিয়ে আসে ফারাবির। কাজিন হলেও রিককে সহ্য করতে পারে না ও। রিক নাকি ওকে ভালোবাসে,
কিন্তু ওর বিন্দুমাত্র দেখতে পায়নি। সবসময় বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিক যখনই আসে তখনই ফারাবি লুকিয়ে থাকে, কারণ রিকের লোলুপ দৃষ্টি সবসময় ফারাবির শরীরকে অবলোকন করতে থাকে, যা ফারাবি সহ্য করতে পারে না, আবার কিছু বলতেও পারে না। ফারাবির জন্মদিনে ফারহানের হাতে একবার খুব মার খেয়েছিল রিক, তবে সেটা কেউই জানে না। ফারাবির শরীর কেঁপে উঠল। রিক এসেই ফারাবির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আছে। ফারাবির ভীষণ খারাপ লাগছে। চোখ দুটো একজনকেই খুঁজে চলেছে। রিফাত পাশেই বসেছিল। ফারাবিকে হাঁসফাঁস করতে দেখে ভ্রু কুঁচকাল। রিককে রিফাতেরও পছন্দ নয়, তবে কিছু করার নেই। ফারাবির মামা 3 বছর আগে অনুরোধ করেছেন ওদের বিয়ের জন্য। কারণটা নাকি তার ছেলে ফারাবিকে খুব ভালোবাসে, ইমোশনালি হার্ট করে ওনাদের, আর ওনারাও ডুবে যান তাতে। অবশ্য রিকের কোনো খারাপ রেকর্ড ধরা পড়েনি। রিফাতও কখনো সেরকম কিছু দেখেনি, তবুও ওকে কেন যেন সহ্য করতে পারে না। হয়তো ছোট বোনটা আরো ভালো কাউকে ডিজার্ভ করে তাই। রিমির ফোন আসাতে রিমি উঠে সাইডে চলে গেল। ফারাবির অস্বস্তি আরো বেড়ে গেল। রিফাত ফারাবির পাশে গিয়ে বসতেই ফারাবি দম ফেললো, যা রিফাত স্পষ্ট অনুভব করলো। রিফাত ফারাবির মাথায় হাত রেখে বলল, রুমে দিয়ে আসি। ফারাবি যেন হাতে চাঁদ পেল, সাথে সাথে মাথা ঝাঁকালো। রিফাত প্রশস্ত হেসে এক পলক রিককে দেখে ফারাবিকে দুহাতে জড়িয়ে উপরে নিয়ে গেল। ফারাবির চোখ ছলছল করে উঠল। ভাই নামক এই মানুষটা সবসময় ওকে আগলে রাখতে ব্যস্ত। কোনো না কোনো ভাবে বুঝে যায় ওর কি চাই। রিকও তো ওর ভাই, কিন্তু রিকের ব্যবহার এত নিকৃষ্ট কেন? ভালোবাসলে বুঝি দৃষ্টি বাজে দিকে থাকবে? ভালোবাসার ছিটে ফোটাও তো খুঁজে পেল না ও। অথচ একটা মানুষ এক আকাশ সমান ভালোবাসে ওকে, ওকে স্পর্শ করে ভালোবাসা নিয়ে, আর রিকের ধারালো চোখ ইঙ্গিত করে যায় নিকৃষ্ট দিকে। রিফাত ফারাবিকে নিয়ে উপরে চলে যাওয়ায় রাগ হলো রিকের। পরক্ষণেই মুখে হাসি ফুটিয়ে নিল। কয়েকদিন পর তো ফারাবিকে ওর হতেই হবে। রিকের চোখে মুখে ভেসে উঠল ফারাবির উন্মুক্ত উদর। মুহূর্তেই গা ঝাঁকুনি দিয়ে উঠল ওর। ফারাবির সৌন্দর্য ওকে অনেক আগেই আকর্ষিত করে নিয়েছে, তবে এ সৌন্দর্যে কখনো হাত বাড়াতে পারেনি। ফারাবির নিজে যেমন সামলে চলে, ঠিক তেমনি ওর ঢাল হয়েছিল রিফাত। একদম পিচ্চি থেকেই ফারাবিকে আগলে রেখেছে ও। গত 5 বছর ধরে যোগ হয়েছে ফারহান। এখন সবকিছু অসম্ভব হয়ে যাচ্ছে, তবে বিয়ে তো হতেই হবে, আর সমস্ত জ্বালা পরেই মেটাবে। সেই ছোট থেকে ফারাবির উপর গভীর দৃষ্টি ছিল ওর। এইসব ভাবতে ভাবতেই পৈশাচিক হাসি হাসল ও। রিক এসেছে শুনে ফারহানের চোয়াল শক্ত হয়ে গেছে। সাথে সাথে ফারাবিদের বাসায় এসে হাজির। ফারাবি আর রিমি ফারাবির রুমে বসে আছে। রিক আলতো পায়ে ফারাবির ঘরে প্রবেশ করলো। রিমি আর ফারাবি হাসছিল। রিককে দেখেই ফারাবির বুক কেঁপে উঠল। রিক আলতো হেসে বলল, ফারাবি শুকনো গলাতে বলল, ভালো। রিক হাসলো। ফারাবির দিকে বাজে ভাবে তাকাতে লাগলো। ফারাবি নিজেকে বারবার ঠিক করে যাচ্ছে। রিক চোখ নামিয়ে বলল, ভালো ভাইয়া, আপনি? ফারাবি বড় বড় চোখ করে তাকালো। রিমির হাত খামচে ধরলো। রিমি ভদ্রতার খাতিরে আলতো হেসে বলল, ঠিক আছে। ফারাবি অসহায়ের মতো তাকিয়ে রইল। রিমি দম ফেলে বের হয়ে গেল। ও ওখানেই কি বা করতে পারে। রিমি চলে যেতেই রিক উজ্জ্বল হাসল, যেই হাসিতে ঝরিয়ে আছে বিদঘুটে মোহ। ফারাবির ভীষণ কান্না পাচ্ছে। রিক ধীর পায়ে এগিয়ে ফারাবির পাশে বসলো। ফারাবি ছিটকে দূরে সরে গেল। শরীরে ব্যথা না থাকলেও দৌড়ে পালাতো ও, কিন্তু এখন উঠতে গেলেই পড়ে যাবে। রিক বাঁকা হাসল। ফারাবি মাথা থেকে পা অব্দি অবলোকন করতে লাগলো। কি বিদঘুটে সেই চাউনি! ফারাবির গা গুলিয়ে আসলো। রিক খানিকটা কাছে আসতেই ফারাবি দেয়ালের সাথে সিটে গেল। রিক বিদঘুটে হাসলো। ফারাবির চোখ দুটো ছলছল করছে। বুক ফাটিয়ে চিৎকার করে ফারহানকে ডাকতে ইচ্ছে হচ্ছে। রিক তার কালো হাত দিয়ে ফারাবিকে টাচ করতে যেতেই একটা শক্ত হাত ওকে টেনে উঠিয়ে নিল। ফারহানের চোখ দিয়ে আগুন ঝরছে। রিককে মাটিতে পুঁতে ফেলতে পারলে ওর শান্তি হতো, কিন্তু এই মুহূর্তে এই কাজ করবে না ও। ফারাবির চোখ দুটো যেন প্রাণ ফিরে পেল। ছুটে গিয়ে ফারহানকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে ওর, যার বুকে মাথা রাখলে ও সব থেকে নিরাপদ। ফারহানকে দেখে ভড়কে গেল রিক। ফারহান সম্পর্কে ও যতটুকু জানে তাতে ওর কলিজায় কুলালো না ফারহানকে আঘাত করার। তাছাড়া এখন ঝামেলা করতে চায় না ও। গটগট করে রুম থেকে বের হয়ে গেল, ঠিক যেন চোর চুরি করতে এসে ধরা পড়ে গেছে। ফারহানের চোখ দুটো দাবানলে ফেটে যাচ্ছে। ফারাবি নীরবে চোখের পানি ফেলছে। পেছন ঘুরে ফারাবির দিকে তাকাতেই ফারহানের বুকে যন্ত্রণা করতে লাগলো। দরজা লক করে দিয়ে ফারাবির কাছে বসলো। কাপা স্বরে উচ্চারণ করলো, ফারাবি,
ফারাবি নিজেকে দমিয়ে রাখতে পারল না আর ঝাঁপিয়ে পড়ল ফারহানের বুকে। ফারাবির চোখের অতল নোনা জলে ভেসে যাচ্ছে ফারহানের শার্ট। ফারহান এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে ফারাবির মাথায় চুমু খেলো। মেয়েটা এতটা ভয় পেয়ে গেছে যে কথা বলতে পারছে না। ফারহান দু হাতে জড়িয়ে ধরলো, একদম বুকের সাথে মিশিয়ে নিল। ফারাবি হিঁচকি তুলতে তুলতে বলল, আমি এত দুর্বল কেন? আমি যদি আপনার অধিকার রক্ষা করতে না পারি? ফারহানের চোখ ছলছল করে উঠল। ফারাবিকে বুক থেকে উঠায় এক দৃষ্টিতে দেখতে লাগলো। ফারাবির দিকে এগিয়ে গেল ফারহান। ফারাবির গালে পড়া চোখের পানিটুকু ঠোঁট দিয়ে শুষে নিল। ফারাবি চমকালো। ফারাবির কপালে লম্বা সময় নিয়ে চুমু খেলো ফারহান। ফারাবির হিচকি থেমে গেছে। ফারহানের কাণ্ডে এখন খুব লজ্জা লাগছে ওর। ফারহান ঝরা হাসলো, এক হাতে ফারাবির কোমর জড়িয়ে ধরলো। ফারাবির শরীরে অদ্ভুত শিরশিরানি হলো। ফারহান তার উষ্ণ ঠোঁটজোড়া ফারাবির চোখের পাতাতে ছোঁয়ালো। ফারাবি দু হাতে খামচে ধরলো ফারহানের শার্ট। এই মানুষটার ভালোবাসায় কি এমন আছে যার কারণে ও হারিয়ে যায় বারংবার? ফারাবির ভীষণ লজ্জা লাগছে। ফারাবি মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ফারহান রহস্য হেসে ফারাবির কানের কাছে মুখ নিয়ে বলল, আমি যে ছুঁয়েছি খারাপ লাগছে না? ফারাবি লজ্জায় পড়ে গেল। ফারহান তপ্ত হেসে বলল, 3টে বছর এমনি এমনি কাটিয়ে দিলাম। ইস, কি ভুলটাই না করেছি। ফারাবি লজ্জা হাসলো। ফারহান ছটকা মেরে ফারাবিকে কাছে টেনে নিল। ফারাবির হাত দুটো ফারহানের বুকে নিবদ্ধ। ফারহান আলতো হেসে ফারাবির কানের নিচে চুমু খেলো। ফারাবি শিউরে উঠল। ফারহান রহস্য হেসে বলল, পাগল হচ্ছিস? মনে হচ্ছে কিছু? অনুভূতিগুলো কি কিছু বলতে যাচ্ছে? ততক্ষণে ফারাবি লজ্জায় লাল হয়ে গেছে। ফারহান আবার কি প্রশ্ন করলো? ফারাবি মাথা ঝাঁকালো। ফারহান ঝরা হাসলো। মেয়েটাকে আরো লজ্জা দিতেই ধীর কণ্ঠে বলল, ভালোবাসিস আমায়? ফারাবি চমকে উঠল। চোখগুলো যেন কপালে চড়ে গেছে। ফারহান মোহনীয় হেসে বলল, ইন্টারেস্ট সহ সব ফেরত নিব, তৈরি হয়ে যান। ফারাবির ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। একটু আগে এমন এক বাজে পরিস্থিতি ঘটে গেল, আর ফারহান এখন কি সব বলে যাচ্ছে। রিমি মাথা নত করে দাঁড়িয়ে আছে, আর তারই সামনে দাঁড়িয়ে আছে ফারহান। ফারাবির মুখটা একটুখানি হয়ে গেছে। ফারাবির চোখে মুখে চিন্তার গভীর ছাপ। ফারহান নিদারুণ শান্ত, কিন্তু কথায় স্পষ্ট রাগ ফুটিয়ে বলল, কি বলেছিলাম তোকে? রিমি মাথা নিচু করেই রইল। ফারহান চোয়াল শক্ত করে বলল, মুখ দিয়ে কথা পড়ছে না কেন? রিমির। চুপ। তোকে কিছু জিজ্ঞেস করেছি না তো? তাহলে একদম চুপ থাক। ফারাবি চুপসে গেল। এখানে রিমির কি দোষ হতে পারে? ফারহানের চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে। রিমির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বলেছিলাম ওর পাশে থাকতে, খেয়াল রাখতে। তুই কি করেছিস? ফারহান ভাইয়া আমার। স্টপ। আর একটা কথাও না। ফারাবি আবার চুপসে গেল। ফারহান রিমিকে ধমক লাগাতেই রিমি ঝরঝর করে কেঁদে উঠল। কান্না চেপে রেখেছিল এতক্ষণ, এখন কান্নাগুলো সব বের হয়ে আসছে। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি কি করতাম? আমাকে চলে যেতে বলেছিল, তাই তো আমি। চুপ। আর একটা কথাও না। রিমি চুপ হয়ে গেল। তবে কান্না থামছেই না। ফারহানের রাগ হচ্ছে, নিজের প্রতিই রাগ হচ্ছে। মাথার চুল চেপে ধরে বলল, দুটো একসাথে থাকবে, কাউকে যেন আলাদা না হতে দেখি। নেক্সট টাইম ভুল করলে কি হবে ভাবতেও পারবি না। ফারহান আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দুজনকে এক পলক দেখে রুম থেকে গটগট পায়ে ঝড়ের গতিতে বের হয়ে গেল। রিমি কাঁদতে কাঁদতে ফারাবির কাছে এসে বসলো। ফারাবির ভীষণ খারাপ লাগছে। মেয়েটা ওর জন্য বকা খেলো। ফারাবির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে রিমি বলল, ভাইয়া শুধু শুধু আমাকে বকে গেল। কি এমন দোষ করেছি আমি? কথা বলবো না ওর সাথে। আমি কি করব যদি রিক ভাইয়া আমাকে চলে যেতে বলে? আর এতে সমস্যাটাই বা কি? ফারাবি ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল। মেয়েটাকে শুধু শুধু বকে গেল ফারহান। ফারাবির বাবা ফাইল হাতে কাজ করছিলেন। তারই পাশে বসে বসে কাঁথা সেলাই করছেন ফারাবির মা। কাঁথা সেলাই করাটা ওনার খুব পছন্দ। আসবো? রিকের মায়ের ডাকে ধ্যান ভাঙল মিসেস রহমানের। মিসেস রহমান লম্বা হেসে বললেন, আরে ভাবি আসো। রিকের মা ভেতরে আসলেন। ফারাবির বাবা লম্বা করে শ্বাস নিয়ে বললেন, কিছু বলবেন ভাবি? হ্যাঁ ভাইজান, জানেনই তো রিক ফারাবির জন্য কতটা পাগল। তো বলছিলাম কি, ফারাবির তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে বহুদিন। যদি সামনের মাসেই বিয়েটা সেরে ফেলা যায়, আসলে আবার ফাইনাল পরীক্ষা চলে আসলে সমস্যা হবে। মিস্টার রহমান ফাইল সাইডে রেখে একটু ভাবলেন। তারপর খানিকটা চিন্তিত মিশ্রিত কণ্ঠে বললেন, ভাবি সে তো ঠিক আছে, তবে ফারাবির সাথে কথা বলতে হবে।
মেয়েটা তো অমত করছে না, তবে মুখ ফুটে কিছু বলেও নি। হ্যাঁ, তুমি ভালো কথা মনে করেছো। রিকের মা প্রশস্ত হেসে বললেন, আরে ভাইজান, এত ভাবছেন কেন? আমাদের ফারাবি নিশ্চয়ই রাজি। আজকালকার মেয়েরা রাজি না থাকলে সবার আগে বলে দেয়। ফারাবির অমত থাকলে তো নিশ্চয়ই বলে দিত। তাছাড়া রাজি না হওয়ার মতো তো কোনো কারণ নাই। আমার রিক তো কত ভালোবাসে ওরে, দেখতে শুনতেই বা কম কিসের। রিকের মায়ের শেষ কথাটা ভালো লাগলো না কারোর। রাজি না হওয়ার কারণ থাকতেই পারে, তবে ফারাবি রাজি না হলে তখনই মানা করে দিত, এটাও ঠিক। সব চিন্তা বাদ দিয়ে ফারাবির বাবা বললেন, সামনেই তো ফারাবির জন্মদিন, জন্মদিনটা শেষ হলে না হয় বিয়ের কথা বলবো। রিকের মা অদ্ভুত হাসলেন। ছেলেটা তার পাগল করে দিচ্ছে। অবশ্য ফারাবি পাগল করে দেওয়ার মতোই মেয়ে। ওনার খুশির আরেকটা কারণ, পাড়ার অন্য মহিলাদের ছেলের বউদের থেকে ওনার ছেলের বউ খুব বেশি রূপবতী, সবাইকে তাক লাগিয়ে দেবে। ভাবতেই ওনার চোখ দুটো উজ্জ্বল হয়ে গেল। রিফাতকে নিয়ে বের হচ্ছে ফারহান। এই রাত 10টা বাজে বের হওয়ার বিশেষ কারণটা বুঝলো না রিফাত। একটা রেস্টুরেন্টে গিয়ে পিৎজা, কোল্ড ড্রিঙ্কস, কালাভুনা আর বাটার নান কিনে নিল। তারপর একটা চকলেটের শপ থেকে 2 বক্স চকলেট কিনে নিল। রিফাত সন্তর্পণে সব দেখছে। ফারহান লম্বা করে হেসে বলল, যা বলার বলে ফেল। এত সব কিসের জন্য? খাবো তাই। আমরা চকলেট খাবো? মোটেও না, তবে 2টো বাচ্চা খাবে। রিফাত ভ্রু কুঁচকে নিল। ফারহান ঝরা হেসে বলল, রিমিকে অকারণে খুব বকেছি, তার জন্যই চকলেট দিয়ে মান ভাঙানোর চেষ্টা করব, আর একসাথে খাবার খেতে খেতে আড্ডা দিব। রিফাত বাঁকা হেসে বলল, কাজের একটা হলো অকারণেই বকা দেওয়া। ভুল, আমি অহেতুক বকি না, তবে রাগটা বেশি করি এই যা। তাছাড়া আমার মাঝে আর কোনো ডিফেক্ট নেই। রিফাত আফসোসের সুরে বলল, ডিফেক্ট থাকলে তো বেশ ভালোই হতো। কলেজের সুন্দরী মেয়েগুলো আমাদের দিকেও ফিরে তাকাতো, আর এই মনিকা প্যারার সাথে প্রেমও হতো না। বলতে না বলতেই রিফাতের ফোন বেজে উঠল। রিফাত ফোনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। ফারহান ভ্রু নাচিয়ে বলল, আ গায়া তেরা দুলহান। রিফাত তপ্ত শ্বাস ফেলে বলল, আজ আমি শেষ। ফারহান লম্বা করে হাসলো, আর রিফাত মুখটা ছোট করে ফোনের দিকে তাকিয়ে রইল। বোনটি আমার এমন করে না, ভাইয়া খুব বকেছে না। আই প্রমিস আর এমন করবো না, সত্যি বলছি। যখন রাগ হবে তখন একটু বকা দিব। ফারহানের কথায় কান্নার মাঝেও হেসে উঠল রিমি। ফারহান বোকা বোকা করে চেয়ে বলল, একটু রাগ করে না হয় বকেছি, তার জন্য এমন করবি? রিমি নাক টেনে ভাঙা গলাতে বলল, তুমি না মাত্রই বললে আর বকবে না, তারপর আবার বললে রাগ উঠলে একটু একটু বকবে। মোরাল অফ দ্য স্টোরি তো একই হলো। ফারহান আমোদের স্বরে বলল, যেমন? ভাইয়া তুমি অনেক খারাপ। এইটুকু বলেই ভাইকে জড়িয়ে ধরল রিমি। কাঁদতে কাঁদতে অভিযোগ তুলল। ফারহান রিমির মাথায় চুমু এঁকে বলল, আই এম সরি বোনটি। নট ওকে, তোমাকে পানিশমেন্ট দিব আমি। ওকে, আই এম রেডি টু ইওর পানিশমেন্ট। রিমি নাক টানতে লাগলো। ফারহান রসিকতা করে বলল, নাকের পানি সব আমার শার্টে মোছার ধান্দা করলি নাকি? তুমি। ফারহান বিগলিত হেসে বোনকে কাছে টেনে নিল। ফারাবি সরু চোখে তাকিয়ে আছে। ওর খুব হিংসে হচ্ছে। ইস, ফারহানকে যদি এখন জড়িয়ে ধরা যেত। ফারহান আলতো হাতে রিমির মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। ফারাবির দিকে তাকিয়ে দেখলো ফারাবি কেমন জেলাসি মোডে তাকিয়ে আছে। ফারহান হাসলো। রিমি তো ওর বোন, তাই ফারাবি জেলাস মোডে আছে। এখানে যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে কি করত? ফারহান আনমনেই হেসে উঠল। রিমিকে ছেড়ে দিয়ে নাক দিয়ে ঘ্রাণ নিয়ে বলল, কোথা থেকে যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কোথায় আর কি পড়ছে, আমি তো পাচ্ছি না। ফারাবি চমকে উঠল। ফারহানের দিকে বাঁকা চোখে তাকালো। ও মোটেও জেলাস ফিল করছিল না। ওর তো শুধু ইচ্ছে হচ্ছিল ফারহানকে একটু জড়িয়ে ধরতে। ফারহান মোহনীয় হেসে বলল, বল আমাকে কি পানিশমেন্ট দিতে চাস? প্রমিস। ওকে ডান। রিমি যেন হাতে চাঁদ পেয়েছে। বোকা বোকা ফিলিং থেকে খানিকটা টলটলে মুড নিয়ে বলল, আমি চাই খুব তাড়াতাড়ি তুমি বিয়ে করে আমার জন্য ভাবি নিয়ে আসো, আর বড় ভাইকে তাক লাগিয়ে দাও। রিমির কথা শুনে ফারাবির চোখ রসগোল্লা হয়ে গেছে। ফারহান বাঁকা চোখে ফারাবির দিকে তাকাতেই ফারাবির কাশি উঠে গেল। রিমি দ্রুত পানি দিতেই ঢক ঢক করে খেয়ে নিল। ফারহান বাঁকা হেসে দাঁড়িয়ে রইল। রিমি কেমন করে তাকিয়ে আছে। এদের ভাব দেখে মনে হয় এদের মাঝে কিছু আছে, তবে সন্দেহ করার মতো কিছু পাচ্ছে না ও। ফারাবি বারবার ঢোক গিলছে, আর তার মজা নিচ্ছে ফারহান। মাঝে কেটে যায় আরো 5টা দিন।
এই 5 দিন ফারহান ফারাবিদের বাসাতেই ছিল আর রিমিও। 5 দিনে অফিসে যাওয়া হয়নি। মূলত ফারাবিকে রিকের হাতে ছেড়ে যাবে না, ও তাই যায়নি। পরিস্থিতি এমন যে রিককে কিছু বলতেও পারছে না, না হলে সবকিছু গরমিল হয়ে যাবে। শেষে জীবনের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবে, যদিও কোনোভাবেও ও সেটা হতে দিতে পারে না। তবুও রিস্ক নেওয়া যাবেই না। এটা কোনো বিজনেস নয় যে হেরে গেলে আবার দাঁড়াবে। এটা ওর জানের বিষয়, এটা নিয়ে কোনো রিস্ক নয়। ফারাবির ধারে কাছেও ঘেঁষতে পারেনি রিক। রিক খুব বিরক্ত হচ্ছে, তবুও আঠার মতো লেগে আছে। একটু সুযোগ পেলেই তার কালো হাত দিয়ে ফারাবিকে স্পর্শ করে দেবে। ফারাবি এখন একদম সুস্থ। ফারহানের 3 বেলা বিশেষ যত্নে ঠান্ডা পালিয়েছে জামা কাপড় নিয়ে। প্রচন্ড খেয়াল রেখেছে ওর। তবে ফারাবি ভেবে পায় না গত 2 বছর ও রিককে নিয়ে তেমন ঝামেলা হলো না কেন। রিক আসতো, তবে খুবই কম, আর তখন ফারাবি নিজেকে সামলে নিত। হয়তো ওই দিনগুলোর অপেক্ষায় ছিল। ফারহান ছাদে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কাল ফারাবির জন্মদিন, তাই সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। তবে ফারাবির মুখে তেমন কোনো উপচে পড়া খুশি নেই। রিফাত একের পর এক একজনের সাথে ফোনে কথা বলে যাচ্ছে। ফারহান ফোনে মুখ গুজে কিছু একটা দেখছে আর মিটমিটিয়ে হাসছে। রিফাত ভ্রু কুঁচকে সামনে তাকাতেই ফারহান ফোন অফ করে দিল। রিফাত বাঁকা হেসে বলল, কে সে যার জন্য মুখে এত হাসি? কেউ না তো, এমনি হাসছিলাম। ফারহানের সহজ উত্তর রিফাতের হজম হলো না। রিফাত ভ্রু কুঁচকে বলল, ফাঁকি দিচ্ছিস? না, তবে তুই তাকে খুব ভালো করে চিনিস। রিফাত ভ্রু কুঁচকে রইল। তার বেস্ট ফ্রেন্ড প্রেম করে, অথচ সেই জানে না। ফারহান একগাল হেসে বলল, এত ভাবিস না, না হলে যখন জানবি তখন মাথা নষ্ট হয়ে যাবে। রিফাত এখনই চিন্তায় পড়ে গেল। পর মুহূর্তেই কাজে ব্যস্ত হয়ে পড়ল। রিক বড়সড় আয়োজন করছে। সবার সামনে ফারাবিকে প্রপোজ করবে। যত তাড়াতাড়ি সম্ভব ওর ফারাবিকে চাই। ডায়মন্ড রিং কিনেছে, সাথে একটা নেকলেসও আছে। সবার কাছে ভালো সাজা তো লাগবেই। ফারাবির মামা বাড়ির অবস্থাও বেশ ভালো, তবে সবই পৈতৃক সম্পত্তির জোর। ফারাবির মামা নিজ টাকাতে তেমন কিছুই করে উঠতে পারেননি, আর তার ছেলেটা হয়েছে আরেক কুলাঙ্গার। হু করে বাতাস বইছে। ফারাবির মন ভালো নেই। যত দিন যাচ্ছে ফারহানের থেকে আলাদা হওয়া ঘনিয়ে আসছে। সেদিন যখন শুনলো ওর বাবা ওর মাকে বলছেন এ বিয়ে সম্ভব না, তখন ওর মা কেঁদেছিলেন। ভাইকে কথা দিয়েছেন উনি। ফারাবির চোখ থেকে অনর্গল পানি পড়ছে। কেন সেদিন কেউ ওকে না বলেই কথা দিয়ে দিল? জীবনটা ও কাটাবে। একবার জানতেও চাইল না ওর মনের কথা। যখন জানালো ওকে, তখন সব হাতের বাইরে। পরিবারের সম্মান আর মায়ের প্রতিশ্রুতি রক্ষার্থে চুপ করে গেল ও। কিন্তু এ যে সম্ভব নয়। সবাই চাইলেও এ সম্পর্ক সম্ভব নয়। ফারহান ওর অতীত, ওর বর্তমান, ওর ভবিষ্যৎ। জীবনে যদি কারোর প্রতি প্রেমের অনুভূতি হয়ে থাকে, তাহলে সে শুধু ফারহান। অভিমানে গত 3টে বছর কাটালেও ফারহানকে ভোলেনিও। বারংবার ওর কথাই ভেবেছে। ফারহানের প্রতি ওর প্রেম জেগেছে বহু আগেই, তবে অভিমানে আজও বলা হয়নি। 3 বছর আগের সেই দিনটা যা ও অভিশাপ স্বরূপ নিয়েছিল, আজ মনে হচ্ছে সেটা ওর জীবনের বড় পাওয়া। যে মানুষটাকে সবাই চায়, সে মানুষটা শুধু ওকে চায়। ফারাবির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, আর সে পানি মেঝেতে পড়ে বিক্ষিপ্ত হয়েছে। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে আছে ফারাবি। রুমে কারোর অবস্থান অনুভব করতেই চোখ মুছে নিল ও। রিফাত দাঁড়িয়ে আছে। ফারাবি ঠোঁটের কোণে হাসি ফোটানোর ব্যর্থ প্রচেষ্টা করে বলল, কিছু বলবে ভাইয়া? রিফাত কিছু বলল না। বোনের বিক্ষিপ্ত দৃষ্টি ওকে আঘাত করেছে। হাসি খুশি বোনটার এমন অবস্থা কি করে? ফারাবি একগাল হাসলো। রিফাত মৃদু স্বরে বলল, ছোট চাচু ডাকছে, মনি আন্টি এসেছে, কি যেন বলবে তোকে। ফারাবি মাথা ঝাঁকিয়ে চলে গেল। রিফাত তপ্ত শ্বাস ফেলে মনিকাকে কল দিল। এখন একমাত্র মনিকার বকবকানিই পারে ওর মনকে শান্তি দিতে। মেয়েটা কেমন যেন, সামনে থাকলেও ভাল লাগে না, দূরে গেলেও আরো ভাল লাগে না। দিন শেষে এক টুকরো সুখের খোঁজে সবাই যেন বাড়িতে ফেরে। ঠিক তেমনি ওর হাসির কারণটা মনিকা হয়ে ওঠে। হয়তো এটাই ভালোবাসা, বিচিত্র রঙা ভালোবাসা, যার সান্নিধ্য পেতে প্রতিটা প্রেমিক পুরুষই পাগল হয়ে যায়। মনি আর আরিফ কাউচে বসে আছে। দুজন গল্প করতে ব্যস্ত। ফারাবি দরজায় নক দিয়ে বলল,